হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং সবাইকে। তো আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য আমাদের যে নতুন ব্যাচ এন্ড গেম ব্যাচ তার ক্লাসেস আজ থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড আজকে তোমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস। তো ফিজিক্সের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড সবার পুজো খুব ভালো কাটলো। তো এবার দেখো, পূজা তো শেষ, এই মুহূর্তে আমাদেরকে কিন্তু সেমিস্টার 4 এর প্রিপারেশনের জন্য লেগে পড়তে হবে। অ্যান্ড তোমরা যারা যারা আমাদের উপর ভরসা করেছো, লেটস ইমপ্রুভের উপর ভরসা করে লেটস ইমপ্রুভের ব্যাচে জয়েন করেছো, তোমাদেরকে আমি এতটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি যে এই ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে যা পড়াবো, তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা দেখবে যে তোমরা সমস্ত কিছু জানার মধ্যে থেকে পাবে। তোমরা কাজ কি হবে, তোমাদের জাস্ট একটাই কাজ হবে, এই যে আজকে প্রথম ক্লাস স্টার্ট হলো, আজকে থেকে স্টার্ট করে একদম সেমিস্টার 4 এর আগে অবধি যতদিন আমরা পড়াবো এই ব্যাচের মধ্যে, সেই টাইমে কিন্তু রেগুলারলি তোমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। এবার এই যে পড়াশোনা করে যাবে সেটা কিভাবে পড়বে, আমরা ক্লাসে যখন যেটা পড়াচ্ছি রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে কারোর যাতে কোনো ক্লাস মিস না যায়, এবং কোনো ক্লাস কোনো সময় মিস গেলেও সেটা যাতে তুমি তাড়াতাড়ি করে রেকর্ডেড দেখে কমপ্লিট করে নিতে পারো, যাতে ব্যাকলগ না জমে। অ্যান্ড তার সাথে সাথে যখন আমরা কোনো একটা হোমওয়ার্ক দিচ্ছি বা যখন আমরা কোনো প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলোতে যাতে তুমি একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, যাতে রেগুলারলি পুরো বিষয়টা তোমার সাথে সাথে চলতে থাকে। তো এইভাবে করে যদি চাও, দেখবে সেমিস্টার 4-এ তোমাদের সমস্ত যে সাবজেক্টগুলো আমরা পড়াতে চলেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বা যারা যারা অনলি ফিজিক্স ব্যাচ জয়েন করছো তাদের ফিজিক্সের পার্টটা খুব ভালো করে রেডি হয়ে যাবে। কারা কারা ক্লাসে চলে এসছো একবার দেখে নিচ্ছি। হ্যালো অন্বেষা, হ্যালো তন্ময়, হ্যালো অঙ্কিতা, গুড ইভিনিং। গুড ইভিনিং, হ্যালো তামান্না, গুড ইভিনিং। আর যারা যারা ক্লাসে চলে এসছো একবার সবাই কমেন্ট সেকশনে জানিও, ওকে, যে কারা কারা ক্লাসে চলে এসছো। আমি কয়েকজনের নাম পড়লাম। তো দেখো, আমরা কিভাবে পড়বো, আমরা যদি ক্লাস 12 এর এই যে সেমিস্টার 4 এর ফিজিক্সটা দেখি, তো সেখানে তোমাদের কি রয়েছে, সেখানে তোমাদের 5টা ইউনিট রয়েছে, তাই তো? আমাদের ইউনিট 6 থেকে ইউনিট যে আমাদের 10 এতখানি আমাদের রয়েছে হচ্ছে ক্লাস 12 এর সিলেবাসে, যে আমাদের সেমিস্টার 4 এর সিলেবাসে রয়েছে। এবার এখানে আমরা যদি দেখি যে আমাদের অপটিক্স, দ্যাট ইজ আমাদের যে ইউনিট 6, সেটা কিন্তু একটা বড় ইউনিট, এবং আমরা যদি মোরারলেস দেখি, আমাদের এই ফিজিক্সের অপটিক্স পার্টটা পড়তে নিয়ারলি 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে। কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা পার্টিকুলার প্ল্যান ওয়াইজ পড়াবো, একটা পার্টিকুলার ওয়েতে তোমাদেরকে নিয়ে চলবো, যাতে করে কি হয়, তোমাদের সমস্ত কিছু পড়াও হতে থাকে, তোমাদের কোনো সময় গিয়ে বোরও না লাগে, অ্যান্ড তোমাদের সমস্ত কিছু যাতে রিভিশনও থাকতে থাকে। অ্যান্ড এই সংক্রান্ত তোমরা একটা প্ল্যানও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকে প্রথম ক্লাস, তাই আমি তোমাদের খুব একটা বেশি সময় নিচ্ছি না প্ল্যান ডিসকাশনে। আমি চেষ্টা করবো একটা প্ল্যান ভিডিও বানিয়ে ইউটিউবেই দিয়ে দিতে, তোমরা সেটা দেখে নেবে, বা আমি তোমাদেরকে আলাদা করে একটা প্ল্যান ভিডিও দিয়ে দেবো। তো সেই অনুযায়ী আমরা চলবো, তাহলে পরে কি হবে, যে সেই অনুযায়ী চলে আমরা কিন্তু পুরো জিনিসটা টাইমলি কমপ্লিট করে নেব। আমাদের সিলেবাস শেষ করার টার্গেট কি থাকবে, সিলেবাস আমরা মোরারলেস চেষ্টা করব ডিসেম্বর লাস্ট বা জানুয়ারির মোটামুটি 7 থেকে 10 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে, যাতে আমরা নিয়ারলি 1 মাসের কাছাকাছি সময় পেয়ে যাই আমাদের পুরো জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য। ওকে, চলো। হ্যালো শৈলেন, হ্যালো স্নেহা, গুড ইভিনিং। গুড ইভিনিং। চলো তাহলে স্টার্ট করি। সবাই মোটামুটি এখন চলে এসছো ক্লাসে, তাহলে আমরা স্টার্ট করি আজকের যে পড়াটা, সেটা স্টার্ট করি। হ্যালো প্রজ্ঞা, হ্যালো নাসরিন, হ্যালো হ্যালো শিউলি, হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যালো অনিরুদ্ধ। চলো স্টার্ট করি। হ্যালো আকাশ। নেক্সট দেখো, তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। এবার তোমরা যদি দেখো ইউনিট 6 এর মধ্যে, তোমাদের ইউনিট 6 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিসরণ। এবার তুমি বলছো স্যার আপনি তাহলে দুটো চ্যাপ্টার একসঙ্গে কেন স্টার্ট করছেন? আমি তোমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে পড়াবো, ঠিক আছে? অ্যান্ড তোমরা যেহেতু আমাদের উপর ভরসা করে পড়তে এসেছো, যেইভাবে আমি তোমাদেরকে পড়াবো সেইভাবে করে চলবে, দেখবে তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট হবে, ঠিক আছে? আমি যেইভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে পড়তে পড়তে চলবে, দেখবে পুরো জিনিসটা দারুণ করে স্মুথলি তুমি বুঝে যাবে। অ্যান্ড আমরা একটা জিনিসেই ফোকাস করবো, সেটা হচ্ছে কনসেপ্ট। মাথায় রাখবে, কনসেপ্ট হচ্ছে কিং। অ্যান্ড তোমাদের এই এক্সামে কি আসতে চলেছে, তোমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসতে চলেছে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, একটু যদি ঘুরিয়ে পেঁচিয়েও কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি কিন্তু সেটা করে আসতে পারবে। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। হ্যালো হ্যালো প্রতীচি, চলো। স্যার ক্লাস চলার সময় কি নোট করবো? ইয়েস, যেহেতু আমিও লাইভেই পড়াবো, তো আমি যেই যে বিষয়গুলো লিখতে লিখতে চলছি, সেগুলো ক্লাস চলাকালীন নোট করাতেই ফোকাস করবে। ইনকেস যদি কোনো কিছু মিস চলে যাচ্ছে, ম্যাক্সিমাম ফোকাস করবে বোঝাতে, কারণ পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, পরেও চাইলে সেখান থেকে একটু লিখে নিতে পারবে, বা পরে চাইলে রেকর্ডেড তো দেখতেই পারবে। তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করছি, আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুটো চ্যাপ্টারকে আলাদাভাবে না পড়ে আমি তোমাদেরকে এই দুটো একটু মিক্স ম্যাচ করেই পড়াবো, ঠিক আছে?
তো তোমরা আমি যেই যেই টপিকগুলো পড়াচ্ছি সেগুলো তোমরা ক্লাসের পর চাইলে তোমাদের বই থেকে পড়ে নেবে, এন্ড যখন দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তুমি বই থেকে পরপর বইয়ের মতো করে একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি, আর দেরি করছি না, আমরা স্টার্ট করছি। তো সবার প্রথম আমরা কি দিয়ে স্টার্ট করব? সবার প্রথম আমরা স্টার্ট করব হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। যে আমাদের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি হয়। দেখো আমরা আজকে কি পড়তে চলেছি, আমরা পড়তে চলেছি হচ্ছে এক্ষেত্রে আলো সম্পর্কে। এবার এই যে আলো সম্পর্কে পড়বো, অপটিক্সের মধ্যে আমরা বেসিক্যালি দুটো টাইপ নিয়ে কথা বলবো, একটা আমরা কথা বলবো রে অপটিক্স নিয়ে, একটা আমরা কথা বলবো ওয়েভ অপটিক্স নিয়ে। তো এই যে এখন যখন আমি অপটিক্স নিয়ে ডিসকাস করছি, আলো কি? আলো আমরা জানি এক প্রকারের শক্তি, তাই তো? তাহলে এবার আলো যখন ট্রাভেল করছে, ও তো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারে। ধরো নাও আলো কি করছে, আলো কখনো বায়ুর মধ্য দিয়ে ট্রাভেল করছে, আলো কখনো ভ্যাকিউমের মধ্য দিয়ে ট্রাভেল করছে, আলো কখনো জলের মধ্য দিয়ে ট্রাভেল করছে, কখনো কাচের মধ্য দিয়ে ট্রাভেল করছে। এরকম আমাদের আলো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে ট্রাভেল করতে পারে, তাই তো? এবার এই যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, সেই মাধ্যমগুলোর মধ্য দিয়ে আলো কিভাবে ট্রাভেল করছে, বা কোনো একটা পার্টিকুলার মাধ্যমের মধ্য দিয়ে আলো কি স্পিডে ট্রাভেল করছে, এই বিষয়গুলোর উপর বেস করে আমরা মাধ্যমগুলোকে নর্মালি দুই ভাগে ভাগ করে থাকি। একটা কি? একটা হচ্ছে লঘু মাধ্যম, আরেকটা কি? আরেকটা হচ্ছে ঘন মাধ্যম। এবার এই যে লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম ইত্যাদি বিভিন্ন মাধ্যমের কথা আমরা বলছি, তাদেরকে আমরা একটা জেনারেল প্রপার্টির মাধ্যমে রিপ্রেজেন্ট করব, যে আমরা একটা কিছু দেখে তো বুঝবো আচ্ছা এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে এই যে যেই প্রপার্টিটা আমরা ইউজ করব, বা যেই আমরা জিনিসটা মানে মাপরেখাটা ইউজ করব, সেটাই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক কি হয়? দেখো আমাদের যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমি আর আই লিখছি। আচ্ছা, আমি যখন তোমাদের বোঝাবো আমি বাংলা টার্ম ইংলিশ টার্ম সবই ইউজ করব। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের তো কোনো প্রবলেম হবে না, আই এম ইউজিং দ্য ইংলিশ টার্মস। অ্যান্ড যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা কিন্তু আমি যখন শেখাচ্ছি ইংলিশ টার্মগুলো আস্তে আস্তে করে শিখতে থাকবে, তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সামে গিয়ে অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কি হয়? সেটা হয় হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, এটা কিসের হয়? এটা হয় হচ্ছে কোনো একটা মাধ্যম বা কোনো একটা মিডিয়ামের। তাহলে তুমি কি আমাকে কি বলবে? তুমি কি বলবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলোর হয়? না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সেটা কোনো একটা মাধ্যমের বা কোনো একটা মিডিয়ামের হয়। তাহলে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে, ধরো নাও তুমি কোনো একটা পার্টিকুলার মিডিয়াম দেখছো, জল মাধ্যম ধরে নাও, বা কাঁচ মাধ্যম, বা তেল মাধ্যম। তাহলে সেই মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন যাবে তার তো একটা নির্দিষ্ট বেগ থাকবে। তাহলে আমি এই ভিটাকে আমি কি বলছি? ভি বলছি হচ্ছে মাধ্যমের মধ্যে আলোর বেগ। যেই মাধ্যমটা বা যেই মিডিয়ামটা আমি নিচ্ছি, সেই মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ কি? সেটা হচ্ছে সেই মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ। তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে সেটা আমি বলার টাইম দেবো, ঠিক আছে? যখন আমি বোঝাচ্ছি তখন তোমরা ফোকাস করো। তাহলে ভি কি? ভি হচ্ছে মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ। আর এই যে সিটা কি? সেটা তোমরা জানো যে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, তাই তো? ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। তাহলে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক জিনিসটা কি? যে শূন্য মাধ্যমে আলো কত বেগে যাচ্ছে, এবং সেটাকে আমি যদি কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ কত সেটা দিয়ে ভাগ করি, তাহলে এই যে অনুপাতটা পাচ্ছি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবং যখন কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য, দেখো এটা তো শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এটা হয়ে যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, যেই মাধ্যমের জন্য তুমি প্রতিসরাঙ্ক বের করছো তার সেই মাধ্যমটার মধ্য দিয়ে আলোর বেগ। তাহলে এরকম ভাবে যখন আমি প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বা কি? বা হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক জিনিসটা কি হয় সবাই বুঝতে পারলে? তাহলে প্রতিসরাঙ্ক কি? যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, এই যে অনুপাতটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো? যেই মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা সেই মাধ্যমের অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বলো সবার কাছে কি ক্লিয়ার হলো পুরো বিষয়টা? সবাই কি বুঝলেন? তাহলে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক জিনিসটা কি? যে কোনো একটা
মাধ্যমে আলোর বেগ কত সেটা দিয়ে যদি আমরা শূন্য মাধ্যমে আলোর বেগকে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম। এবার তাহলে এইটুকু পার্ট যদি আমরা বুঝি তাহলে নেক্সট এবার যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা যদি তুমি ভালো করে নোটিস করো, দেখো এখানে কি এটা হচ্ছে একটা বেগ, এটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা কি এটা হচ্ছে একটা বেগ, এটা হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বের করছি সেই মাধ্যমে আলোর বেগ। তার মানে দুটো কি সমজাতীয় রাশির অনুপাত, দুটো সেম টাইপ অফ কোয়ান্টিটির রেশিও। তাহলে এই যে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয় মাথায় রাখবে, আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিটলেস হয়, মানে এর কোনো ইউনিট থাকে না। আর কি হয়, আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা আমাদের ডাইমেনশনলেস বা মাত্রাহীন হয়ে থাকে। ওকে, ডাইমেনশনলেস বা মাত্রাহীন হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদের যে প্রতিসরাঙ্ক সেটা কি, সেটা হচ্ছে আমাদের একটা মাত্রাহীন এবং এককবিহীন রাশি। ওকে, যে এর কোন রকম ইউনিট থাকবে না, আর এর কি, এর হচ্ছে আমাদের কি থাকবে না, এর হচ্ছে আমাদের কোন রকম মাত্রা থাকবে না। আচ্ছা, একজন বলছে স্যার প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা আরেকবার বলুন। এই যে তার না, প্রতিসরাঙ্কের যদি তোমাকে সংজ্ঞা জানতে চায় তুমি কি বলবে, যে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটাকে আমরা কি বলি, ওই নির্দিষ্ট মাধ্যমের জন্য আলোর সেই নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক। এখানে একটাই মাধ্যম রয়েছে, দেখো এটা তো সবসময় আমরা ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম নিচ্ছি, একটাই মাধ্যম রয়েছে, সেই মাধ্যমের এটা কি হয়ে যাচ্ছে, সেই মাধ্যমের এটা হয়ে যাচ্ছে হলো পরম প্রতিসরাঙ্ক। চলো সবাইকে এতখানি বুঝেছো, সেটা সবাই আমাকে একবার কনফার্ম করো তো, যে সবাই এতখানি বুঝতে পারলে কি পারলে না। এবার এতখানি যদি সবাই বুঝতে পারো তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চেন আমি এখানে জিজ্ঞেস করব। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। কি কোয়েশ্চেন, যে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা কি দিয়ে ডিনোট করি বলতো, এটাকে আমরা ডিনোট করি হচ্ছে মিউ দিয়ে। তাহলে মিউ সমান সমান কি, মিউ সমান সমান হচ্ছে সি বাই ভি। ওকে, মিউ সমান সমান হচ্ছে সি বাই ভি, মিউ সমান সমান সি বাই ভি। এবার তুমি যে কোনো মিডিয়াম নাও, ওকে, তুমি যে কোনো মিডিয়াম নাও, তুমি এই ক্ষেত্রে জল নাও, কাঁচ নাও, তুমি অন্য যে কোনো মাধ্যম নাও, তেল নাও, যা ইচ্ছা নাও, কিন্তু যেখানেই তুমি দেখো না কেন ভি কি হবে, ভি সবসময় সি এর থেকে হয় ছোট হবে বা ম্যাক্সিমাম সি অবধি যেতে পারে। এর ভি কোনো সময় সি এর থেকে বড় তো হতে পারবে না, ভি কি হতে পারবে না, ভি কোনো সময় সি এর থেকে বড় হতে পারবে না, তাই না? ভি কোনো সময় কি, ভি কোনো সময় সি এর থেকে বড় হতে পারবে না। তাহলে আমি যদি একটা কাজ করি, আমি যদি একটা কাজ করি, তাহলে এই ক্ষেত্রে আমি যদি একটা কাজ করি যে আমাদের ভি কি, ভি হচ্ছে সব সময় সি এর থেকে ছোট, তাহলে আমি যদি এক কাজ করি, আমি এখানে কি দেখতে পাবো, আমাদের যে সি বাই ভি, ঠিক আছে, আমাদের সি বাই ভি সেটা সবসময় কি হবে, একের থেকে বড় হবে বা একের সাথে ইকুয়াল হবে, তাই তো? আমাদের সেটা সবসময় কি হবে, একের থেকে সি বাই ভি সেটা সবসময় কি হবে, একের থেকে বড় হবে বা একের সাথে ইকুয়াল হবে। তাহলে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওকে, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে এখানে স্পেসিফিক্যালি আমরা কি প্রতিসরাঙ্কের কথা বলছি, পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা দেখো সেটা কি কোনো সময় একের থেকে ছোট, মানে এক্ষেত্রে একের থেকে ছোট হওয়া কি সম্ভব? তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা কোনো একটা মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হচ্ছে সেটা কিন্তু একের থেকে ছোট হওয়া সম্ভব নয়। আমাদের পরম প্রতিসরাঙ্কের মিনিমাম মান কত হবে, মিনিমাম মান হবে হচ্ছে 1। বোঝা গেল? তাহলে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সেটা সবসময় কি হবে, হয় 1 হবে বা একের থেকে বড় হবে। বলো বুঝেছো সবাই? ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে আমাদের যেহেতু ভি, তুমি যে কোনো একটা মাধ্যমের আলোর বেগ সেটা কি সবসময় শূন্য মাধ্যমে আলোর বেগের তুলনায় কম হবে। তাহলে এবার যদি তুমি ভিটাকে এখানে নিয়ে চলে যাও তাহলে এখানে 1 বেঁচে থাকছে, তার মানে সি বাই ভি সেটা কি হচ্ছে, সবসময় হয় একের থেকে বড় বা একের সাথে ইকুয়াল। তার মানে সি বাই ভি মানে কি, সেটা হচ্ছে আমাদের মিউ। মিউ কোনো সময় কি, মিউ কোনো সময় তাহলে এক্ষেত্রে কি হতে পারবে না, মিউ কোনো সময় তাহলে আমাদের একের থেকে ছোট হতে পারবে না। ওকে, ক্লিয়ার সবার কাছে? এই যে প্রতিচি বুঝলে, আরেকবার রিপিট করলাম, তুমি কি বুঝতে পারলে? দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সি কি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট মাধ্যমটার জন্য আলোর বেগ। তাহলে সি বাই ভি যখন করব, ভি তো সবসময় সি এর থেকে কি হবে,
হয় ইকুয়াল হবে বা ছোট হবে। তাহলে সি কে যদি তুমি কোনো একটা ছোট বা ইকুয়াল রাশি দিয়ে ভাগ করো তাহলে সেটা কি, সেটা সবসময় হয় এক হবে বা একের থেকে বড় হবে। তাহলে সেই জন্য আমরা কি পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে পরম প্রতিসরাঙ্ক সেটা সবসময় কি হবে, সেটা সবসময় হয় তার মানটা 1 হবে বা 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে না। বলো ক্লিয়ার? ক্লিয়ার? এবার সবাই বলো, এবার সবাই বুঝলে কি বুঝলে না বলো। শৈলেন, প্রতীচি, শ্রেষ্ঠা, আচ্ছা শ্রেষ্ঠা তন্ময় তো বলেছে ক্লিয়ার, ওকে। নাসরিন বুঝলে? চলো 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 জলদি সে বলো সবাই যে সবাই বুঝলে কি বুঝলে না। তাহলে এইটুকু যদি সবার কাছে ক্লিয়ার থাকে, ওকে, তাহলে শূন্য স্থানের প্রতিসরাঙ্ক 1, ইয়েস শূন্য স্থানের প্রতিসরাঙ্ক 1 হয়ে যাবে। তার কারণ শূন্য স্থানের জন্য যখন তুমি বের করবে তখন তুমি সি বাই সি লিখবে, তাহলে সি বাই সি মানে সেটা হয়ে যাবে 1। ভেরি গুড তামান্না, বলো বাকিরা সবাই বুঝে গেছো? ইয়েস, ওকে, ক্লিয়ার সবার কাছে, তাই তো? চলো তাহলে নেক্সট এবার আমি কিসের মধ্যে যাচ্ছি, এবার তাহলে আমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে শিখলাম। আমরা কি সম্পর্কে শিখলাম? প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এন্ড মেইনলি আমরা কি পড়েছি? অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আমাদের পরম প্রতিসরাঙ্ক। এবার আমরা কি নিয়ে ডিসকাস করব? এবার আমরা ডিসকাস করব হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা আমাদের এটাকে আমরা কি বলবো, আমাদের এটাকে বলবো হচ্ছে আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কি হয়? আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কি হয় দেখো, আমি এটা একটু নিচে লিখে দিলাম বোধহয় বেশি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি এক কাজ করি, ধরো আমাদের কাছে কি আছে, μ1 আছে। μ1 সমান সমান কত? সেটা হচ্ছে সি বাই v1। মানে কি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যম আছে, সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক μ1 সেটা হচ্ছে সি বাই v1। যে ওই মাধ্যমে আলোর বেগ v1, তাহলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত হবে? সেটা হবে হচ্ছে সি বাই v1। সিমিলারলি আমি আরো একটা মাধ্যম নিয়েছি, সেটার প্রতিসরাঙ্ক কত? μ2, সেটা হচ্ছে সি বাই v2। সেটা কত? সেটা হচ্ছে আমাদের সি বাই v2। তাহলে এই ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে আরো একটা মাধ্যম, সেই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক। এবার আমাদের যে এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা, তাই তো? আপেক্ষিক বা রিলেটিভ কথাটা যখনই আসবে তখন কি, সেটার মানে হচ্ছে একটার রেসপেক্টে আরেকটা। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এক কাজ করি, আমি যদি লিখি 1 μ2, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। 1 μ2 মানে কি? 1 μ2 মানে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই যে 1 μ2, এটার মানে কি দেখো, যেটা সামনে আছে তার সাপেক্ষে যেটা পরে আছে তার প্রতিসরাঙ্ক। তাহলে 1 μ2 মানে কি? সবাই নোটেশনটা বুঝলে যে 1 μ2 মানে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমাদের এক্ষেত্রে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হচ্ছে দেখো, 1 μ2 সেটা ইকুয়াল টু হয়ে যাবে μ2 বাই μ1। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি μ2 বাই μ1। সেখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, μ2 এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে এক্ষেত্রে সি বাই v2, আর μ1 এর জায়গায় আমি কি লিখতে পারি? সি বাই v1। তাহলে এখান থেকে আমি ফাইনালি কি পেয়ে যাব, 1 μ2 সেটা ইকুয়াল টু দেখো কত আসছে, সেটা ইকুয়াল টু আসছে v1 বাই v2। ওকে, সেটা ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, v1 বাই v2। ওকে, ক্লিয়ার? দেখো সমস্ত কিছু কি বলতো, সমস্ত কিছু হচ্ছে যে ওই মাধ্যমটাতে আলোর বেগটা কতখানি কি তার উপর ডিপেন্ড করছে। ওকে, আমরা প্রতিসরণ পড়বো, মাথায় রাখবে প্রতিসরণে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আলোর তো একটা কম্পাঙ্ক থাকে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 μ2 সেটা ইকুয়াল টু কত আসছে, v1 বাই v2। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার কোশ্চেন আসবে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কি একের থেকে ছোট হতে পারে নাকি পারে না? চলো তোমরা বলো দেখি, যে আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কি একের থেকে ছোট হতে পারে নাকি পারে না? যেরকম আমরা পরম প্রতিসরাঙ্ক দেখলাম যে পরম প্রতিসরাঙ্ক একের থেকে ছোট হবে না, কিন্তু আমাদের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কি একের থেকে ছোট হতে পারবে? ইয়েস অর নো?
কি মনে হয় হতে পারবে কি পারবে না? সবাই পার্টিসিপেট করবে, হ্যাঁ। কেউ যদি কোনো কিছু ভুল বললে তো ভুল হবে, জাস্ট, তো কোনো ব্যাপার না, শিখতেই এসছো, তো সেই জন্য তোমরা জাস্ট পার্টিসিপেট করবে। তাহলে কি হবে যে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কিন্তু একের থেকে ছোট হতে পারে। কেন স্যার? তার কারণ দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক যখন তুমি বের করছো, এটা কি, এটা কোনো একটা মাধ্যমে আলোর বেগ, এটা আরো কোনো একটা মাধ্যমে আলোর বেগ, তো হতেই পারে যে এই মাধ্যমের আলোর বেগটা এই মাধ্যমের আলোর বেগের থেকে ছোট, তো ভি1 যদি ভি2 এর থেকে ছোট হয় তাহলে কি হবে, 1μ2 সেটা কিন্তু একের থেকে ছোট চলে আসবে। তাহলে আমরা যে বলছি যে প্রতিসরাঙ্ক একের থেকে ছোট হবে না, সেটা কখন মাথায় রাখবে, সেটা যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে আমরা এই কথাটা ট্রু হবে। আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কিন্তু সেটা একের থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে। ওকে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে সেটা একের থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট এবার যেটা নিয়ে কথা বলবো, 1μ2, তার মানে এটা কি আসলো, এটা আসলো হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার তুমি যদি বের করতে চাও যে তুমি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করবে, তাহলে সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে μ1/μ2। এন্ড আমরা যদি এই দুটো রিলেশন খুব ভালো করে দেখি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের যে অ্যাকচুয়ালিতে আমাদের কি হয়, আমাদের যে এই ক্ষেত্রে এই যে 2μ1 সেটা কি, সেটা হচ্ছে 1/1μ2 হবে। মানে এই যে আমাদের প্রতিসরাঙ্কগুলো, তুমি ধরো একবার এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করলে, একবার ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করলে, এই যে ভ্যালু দুটো আসবে, এই ভ্যালু দুটো কি হবে, একটা আরেকটার রেসিপ্রোকাল বা একটা আরেকটার অনন্যক হয়ে থাকবে। তাহলে এটা কি, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার এইটুকু জিনিস যদি তোমরা বুঝে যাও, তোমরা বুঝলে কিনা একবার কমেন্ট করে জানাও। তো এইটুকু জিনিস যদি তোমরা বুঝে যাও, নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে দেখো, আমি একটু শুরুর দিকেই বলেছিলাম দুটো রকমের মাধ্যম আমরা পাবো, একটা হচ্ছে ঘন মাধ্যম পাবো, একটা হচ্ছে লঘু মাধ্যম পাবো। একটা কি বলেছি, একটা বলেছি ঘন মাধ্যম পাবো, আর একটা বলেছি লঘু মাধ্যম পাবো। ঘন মাধ্যম মানে ডেন্সার মিডিয়াম, লঘু মাধ্যম মানে রেয়ারার মিডিয়াম। তাহলে এই যে দুই রকমের আমরা মাধ্যম পাবো, ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম, সেটা আমরা কাকে বলছি? ধরো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এখানে একটা মাধ্যম আছে, এটা হচ্ছে মিডিয়াম 1 আর এটা হচ্ছে মিডিয়াম 2। ওকে, এই দুটো মাধ্যম রয়েছে। এন্ড এই যে ইয়েলো লাইনটা আমি ড্র করেছি, এটা কি, এটা হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তল, যে দুটো মাধ্যম তো একটা তল বা একটা প্লেন বরাবর মিট করবে, সেই প্লেনটা হচ্ছে এটা। ওকে, এবার আমি কি দেখতে পাচ্ছি, এখানে যে আলোর বেগ v2 আর এখানে আলোর বেগ কি, এখানে আলোর বেগ হচ্ছে v1। এন্ড আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি v2 সেটা কি, সেটা v1 এর তুলনায় বড়। আমি কি দেখতে পাচ্ছি, v2 মানে এই দ্বিতীয় মাধ্যমে যে আলোর বেগ সেটা প্রথম মাধ্যমে আলোর বেগের তুলনায় বেশি। তাহলে আমি কোনটাকে ঘন মাধ্যম বলবো, কোনটাকে লঘু মাধ্যম বলবো? এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমি ঘন মাধ্যম বা লঘু মাধ্যমের কথা বলছি, whenever I am talking about rarer or denser medium, I am talking about two mediums. Okay, because if you have just one medium, তোমার কাছে যদি একটাই মাধ্যম থাকে, তোমার কাছে যদি জাস্ট একজন থাকে, তুমি তাহলে কি করে কম্পেয়ার করবে যে কে বড় কে ছোট, কে ভালো কে খারাপ? তাহলে তোমাকে যদি কম্প্যারিজন করতে হয়, তোমাকে কি লাগবে, দুইজন লাগবে। তাহলে যখনই তুমি লঘু মাধ্যম বা ঘন মাধ্যমের কথা বলছো, তোমার কাছে অবশ্যই অবশ্যই দুটো মাধ্যম প্রেজেন্ট থাকবে। এবার দুটো মাধ্যম যখন প্রেজেন্ট আছে, আমি কি বলছি, এই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা কত, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা হচ্ছে v2 এবং প্রথম মাধ্যমে আলোর বেগ হচ্ছে v1, এবং v2 কি, v2 v1 এর থেকে বড়। তাহলে যেই মাধ্যমে আলোর বেগটা বেশি হবে, the medium in which the speed of light is more will be called লঘু মাধ্যম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে লঘু মাধ্যম, বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের আমাদের কি, এটা ঘটা বারবার বেঁকে যাচ্ছে কেন, এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম হয়ে গেল, ঠিক আছে। বা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে রেয়ারার মিডিয়াম। ওকে, এই ক্ষেত্রে যেহেতু v1 এটা কি কম, মানে এই দুটো মাধ্যমকে আমি যদি দেখি, তাহলে এই দুটো মাধ্যমে কি, এই মিডিয়ামটার রেসপেক্টে এই মিডিয়ামে আলোর স্পিডটা কম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ঘন মাধ্যম, বা এটাকে আমরা তাহলে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ডেন্সার মিডিয়াম। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ডেন্সার মিডিয়াম। ওকে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ডেন্সার মিডিয়াম। ওকে স্যার, সংজ্ঞাগুলো একটু বলে দেবেন। শৈলেন দেখো, আমি যেভাবে যেভাবে বলতে বলতে চলছি, সেইভাবে নোট করতে থাকো, যেটা আমি যেভাবে বলছি
তুমি সেইভাবে লিখলে সেটাই কারেক্ট হবে। এবার তুমি যদি একদম বুকিশ সংজ্ঞাগুলো চাও তাহলে সেটা আমার মনে হয় যে আমি একটা একটা করে লেখানোর থেকে, তোমার কাছে তো বই আছে, তুমি সেখান থেকে সংজ্ঞা দেখে নেওয়াই বেটার। ওকে, কারণ তাহলে একটা একটা করে সংজ্ঞা লেখাতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে, তাই না? এখানে তুমি কনসেপ্ট বোঝাতে ফোকাস করো, বুঝতে পারলে? বা কোনো একটা পার্টিকুলার জিনিস বোঝানোর সময় আমি যেইভাবে সংজ্ঞা বলছি, আমি যেটা বলছি তুমি যদি পরীক্ষায় সেটাও লিখে আসো তাহলে পরেও কারেক্ট। কিন্তু তোমার যদি মনে হয় তুমি একদম বইয়ের মতো সংজ্ঞা চাই, তাহলে তুমি বইটা ফলো করো, সেটাতে তোমারও টাইম বাঁচবে অ্যান্ড এখানে তুমি কনসেপ্ট বুঝতেও তোমার অনেকটা হেল্প হবে। ওকে, চল তাহলে এই ক্ষেত্রে আমরা লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম কি বলছি? লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম আমরা একটা আরেকটার রেসপেক্টে কম্পেয়ার করে বলি। দুটো মাধ্যমের মধ্যে যেই মাধ্যমে আলোর বেগ বেশি হবে সেটাকে আমরা লঘু মাধ্যম বলবো, যেই মাধ্যমে আলোর বেগ কম হবে সেটাকে আমরা ঘনমাধ্যম বলবো। এবার আমি যদি এই দুটো মাধ্যমের এক কাজ করি, আমি যদি এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করি, তুমি ভাবো এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বের করো μ2, তাই না? তাহলে μ2 কি আসবে? দেখো μ2 আসবে হচ্ছে c/v2, অ্যান্ড এই ক্ষেত্রে আমি যদি এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বের করি μ1, সেটা কি আসবে? সেটা আসবে হচ্ছে এই ক্ষেত্রে c/v1। এবার দেখো আমি এখানে v2 ইজ গ্রেটার দ্যান v1। এবার আমি কি করছি? আমি c কে v2 দিয়ে ডিভাইড করছি অ্যান্ড c কে v1 দিয়ে ডিভাইড করছি। ওকে, তাহলে তোমরা বলো তো যে এই ক্ষেত্রে কোনটা বড় হবে? এই ক্ষেত্রে কোন রাশিটা বড় হবে? c/v2 বড় হবে নাকি c/v1 বড় হবে? ভাবো তোমার কাছে কি ছিল? ওকে, তাহলে বোঝো যে স্যার ঠিকই বলেছেন। ওকে স্যার, আচ্ছা দেখো যে আমি কি বলছি যে আমি এক্ষেত্রে v2 আর v1, তো এক্ষেত্রে v2টা কি? v2টা বড় ছিল, v1টা ছোট ছিল। এবার আমি একটাই নির্দিষ্ট রাশির নাম, এক্সাম্পল বোঝার জন্য, ধরো এটা আছে হচ্ছে 5 আর এটা আছে হচ্ছে 2। এবার তুমি একটা রাশি নিলে, সি এর মানটা ধরো আমি বলে দিচ্ছি 10 এক্সাম্পল হিসেবে। তাহলে আমি 10কে একবার 5 দিয়ে ভাগ করছি আর 10কে একবার আমি 2 দিয়ে ভাগ করছি। তাহলে কোনটা ছোট আসবে? এটা ছোট আসবে এন্ড এটা বড় আসবে, কারণ তুমি যাকে ভাগ করছো নিউমারেটরটা সেম নিয়েছো। তাহলে যেই ক্ষেত্রে তোমার এক্ষেত্রে মানে আমাদের যে ডিভাইজারটা সেটা যখন আমাদের ছোট হবে তখন কি হবে? তখন আমাদের আলটিমেটলি কোশ্চেনটা বা ভাগফলটা সেটা বড় আসবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু v1 ছোট ছিল, তার মানে c/v1 সেটা কি হবে? c/v2 এর থেকে বড় হবে। c/v1 কি হবে? c/v1 c/v2 এর থেকে বড় হবে, তাই তো? c/v1 সেটা কি হয়ে যাবে? c/v1 সেটা c/v2 এর থেকে কি আসবে? বড় আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি আমাদের যে এই ক্ষেত্রে μ1 সেটা কি হবে? সেটা μ2 এর থেকে বড় হচ্ছে, তাই না? কারণ এই c/v2 মানে কি? c/v2 মানে তো μ2, আর c/v1 মানে কি? c/v1 মানে হচ্ছে μ1। তার মানে এই ক্ষেত্রে তুমি v1 যেহেতু ছোট ছিল, সেই ছোট রাশিটা দিয়ে যখন তুমি একটা সেম রাশিকে ভাগ করবে, তাহলে c/v1 সেটা কি আসবে? সেটা c/v2 এর থেকে বড় আসবে। তাহলে এক্ষেত্রে c/v2 মানে কত? μ2, আর c/v1 মানে হচ্ছে μ1। তাহলে μ2 μ1 এর থেকে ছোট হবে। তার মানে আমরা যখন লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের কথা বলবো, মাথায় রাখবে লঘু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, ঠিক আছে? ওকে, লঘু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা কি হবে? আমাদের যে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের তুলনায় কি আসবে? লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের তুলনায় কিন্তু আমাদের কম আসবে। মানে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেটা কি? সেটা তত বেশি ঘন মাধ্যম। বলো, বুঝলে? বুঝতে পারলে? ওকে, যে আমাদের যেই মাধ্যমের কি, যেই মাধ্যমের আমাদের প্রতিসরাঙ্ক বেশি সেটা ঘন মাধ্যম, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেটা তুলনামূলকভাবে লঘু মাধ্যম। কিন্তু কি মাথায় রাখতে হবে? সবসময় তুলনামূলকভাবে হবে। তুমি যখন দুটো মাধ্যম দেখছো, তুমি একটা মাধ্যম দেওয়া থাকলে কখনোই বলতে পারবে না যে লঘু মাধ্যম বা ঘন মাধ্যম। লঘু মাধ্যম ঘন মাধ্যম কখন বলবে? যখন দুটো মাধ্যম থাকবে, যেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হবে। দেখো এখানে μ1 বড় আসছে, তাহলে μ1 কি হয়ে যাচ্ছে? μ1 হয়ে যাচ্ছে হলো আমাদের এক্ষেত্রে ঘন মাধ্যম। বলো, বুঝলে সবাই? বলো, সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? নাসরিন বলছে স্পিড হয়ে যাচ্ছে। নাসরিনের কি একটু বেশি স্পিড মনে হচ্ছে? কি তোমরা সবাই বলো তো, যদি তোমাদের মনে হয় যে আমি একটু স্পিডে বলছি তাহলে আমি আরেকটু স্লো বলবো। ওকে, দেখো আজকেই তো ক্লাস স্টার্ট হলো। এবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের সঙ্গে সেম 3 এর প্রিপারেশন করেছো, আবার অনেকে আছো নতুন। তো হতে পারে যে আমার স্পিডের সঙ্গে তোমাদের স্পিড ম্যাচ না করতে পারে। যদি তোমাদের মনে হয় যে একটু স্পিড হচ্ছে বা কোনো সময় যদি মনে হয় যে একটু স্লো হচ্ছে, সেটা তোমরা ফিডব্যাক দেবে, সেই হিসেবে আমি তোমাদের পড়াবো। ওকে, চলো, বুঝেছো সবাই?
দেখে নাও একবার সবাই, বুঝলে কি বুঝলে না, বা তোমাদের কি ফিডব্যাক বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অনিরুদ্ধ। আচ্ছা, শিউলি বলছে না ঠিক আছে, অনিরুদ্ধ বলছে একটু স্লো বললে ভালো হয়, তামান্না বলছে ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিকই বলেছো তামান্না, যেহেতু ফার্স্ট ক্লাস ওই জন্য অনেকের একটু হয়তো স্পিড মনে হচ্ছে। তো আমি একটু আজকে স্লো করে দিচ্ছি, আস্তে আস্তে দেখবে তোমরা যখন আমার সঙ্গে মানে অনেকে যারা নতুন ফার্স্ট টাইম আমার ক্লাস করছো, কয়েকটা ক্লাস করতে করতে যখন আমার সঙ্গে তোমাদের একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাবে বা একটা সিঙ্ক হয়ে যাবে, তখন আর স্পিড মনে হবে না। ওকে, চলো, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। এতখানি অব্দি বুঝে গেছো সবাই? এতখানি সবাই বুঝে গেছো? এতখানি সবাই বুঝে গেছো একবার বলো। এতখানি সবাই বুঝে গেছো? ওকে, তাহলে এতখানি বুঝে গেলে এবার আমরা নেক্সট কোথায় যাচ্ছি? এবার আমরা নেক্সট এবার যেটা সম্পর্কে পড়বো সেটা কি, সেটা হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম আমাদের বিভিন্ন রকমের মাধ্যম থাকছে, তাই তো? এবার এই বিভিন্ন রকমের মাধ্যমে ধরে নাও আলো কি করছে, আলো একটা মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো। এবার আসছি আমরা কোথায় বলতো, এবার আমরা আস্তে আস্তে প্রতিফলন প্রতিসরণ এগুলোতে এন্টার করবো। ওকে, যে আলো কি করছে, আলো ধরো যাচ্ছিল, ওকে, আলো একটা সরলরেখা বরাবর যাচ্ছিল, যেতে যেতে ও কি করলো, একটা মাধ্যম দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ও অন্য একটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে গেল। ঠিক আছে, যে এই আলো যাচ্ছিল, যেতে যেতে এটা একটা মাধ্যম ছিল, ওকে, এটা আরেকটা মাধ্যম, ও যেতে যেতে এক মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা এবার আমরা দেখতে চাই। ওকে, তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা এবার আমরা দেখতে চাই। আমি এখানে যে ঘটনাটা ঘটালাম, দেখো যে তাহলে এটা ধরো, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা বিভেদ তল আছে। ওকে, এই বিভেদ তলে এই ধরো আলো আসছিল, ওকে, আলো আসছিল, এবার আলো আসতে আসতে কি করলো ও, এই এটা ছিল এক নাম্বার মাধ্যম, এটা ছিল দুই নাম্বার মাধ্যম। এবার কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম সেটার মধ্যে আপাতত আমি যাচ্ছি না, জাস্ট ধরে নাও দুটো মাধ্যম আছে। ওকে, এবার এই দুটো মাধ্যমের মধ্যে থেকে যখন আলো এসে পড়লো, আলো কি, আলো হচ্ছে এনার্জি, তো ধরো ও 100% এনার্জি নিয়ে এসছে। ওকে, এবার এই টোটাল এনার্জিটা থেকে কিছুটা কি করবে, কিছুটা এনার্জি আবার ফার্স্ট মিডিয়ামে ফিরে আসবে। ওকে, কিছু একটা পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজ গুলো কি স্যার ফিক্স থাকে? আচ্ছা, এই পার্সেন্টেজ লেখাতেই যেও না, কারণ অনেকের তাহলে কনফিউশন তৈরি হবে। তো আমাদের যতখানি আলো আসলো তার মধ্যে কিছুটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, কিছুটা আলো কি করে, কিছুটা আলো দিক পরিবর্তন করে এই দ্বিতীয় মাধ্যমে এন্টার করে যায়, আর কিছুটা আলো কি হয়, আলো কি, আলো তো এক রকমের শক্তি, তো কিছুটা কিছু পরিমাণ আলোক শক্তি আমাদের এই বিভেদ তলের মধ্যে শোষিত হয়ে যায়। ওকে, কিছু পরিমাণ আলোক শক্তি এই বিভেদ তলেই শোষিত হয়। তাহলে এই তিন রকমের ঘটনা ঘটবে। ওকে, এই তিন রকমের ঘটনা ঘটবে। তাহলে আলোর ক্ষেত্রে কি হয়, আলো যখন এক মাধ্যম থেকে যেতে যেতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, ওর সঙ্গে তিনটা ঘটনা ঘটে। একটা কি, একটা হচ্ছে যেই মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমেই আবার ফিরে আসে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এবার আলো কি করতে পারে, সেকেন্ড মিডিয়ামটায় চলে যেতে পারে, সেটাকে আমরা কি বলি, আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। আর আরেকটা কি হচ্ছে, যে কিছু পরিমাণ আলোক শক্তি এই বিভেদ তলে আমাদের শোষিত হতে পারে। ওকে, তাহলে এই তিন রকমের ঘটনাই ঘটবে যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গিয়ে পড়তে যাবে। এবার তার মধ্যে থেকে এখন তাহলে আমরা কোনটা নিয়ে কথা বলবো, এখন সবার প্রথমে আমরা প্রতিফলন এই জিনিসটা নিয়ে কথা বলবো। ওকে, তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো, এখন আমরা কথা বলবো হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নিয়ে। তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো, এখন আমরা কথা বলবো হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নিয়ে। তাহলে এই যে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট, এটা কি জিনিস হয়, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট এটা কি জিনিস হয়? তো আমরা দেখতে পেলাম আলো যখন কি হচ্ছে, একটা মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য কোনো একটা প্রতিফলক মাধ্যমের বিভেদ তলে আপতিত হচ্ছে, আলোর কিছুটা অংশ আবার দিক পরিবর্তন করে এই প্রথম মাধ্যমেই ফিরে আসে।
এই ঘটনাটাকে আমরা কি বলছি? এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে সিম্পল, বা তোমরা ছোট থেকেও জানো যেই জিনিসগুলো সিম্পল সেটাকে একদম সিম্পল ভাবেই নেবে, ঠিক আছে? যে আলোর প্রতিফলন কি? তাহলে আলো একটা মাধ্যম দিয়ে যাচ্ছিল, যেতে যেতে সেটা কি হবে? অন্য কোনো একটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, তার ফলে আলোর কিছুটা অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো। এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এবার এই যে রিফ্লেকশন অফ লাইট হচ্ছে, এই যে আমাদের আলোর প্রতিফলন হচ্ছে, সেই আলোর প্রতিফলন কিসের উপর নির্ভর করে? দেখো, আমাদের এই যে আলোর প্রতিফলন হচ্ছে, এই আমাদের আলো এসে পড়লো, ঠিক আছে, এন্ড এই প্রথম মাধ্যমে ফিরে গেল। এন্ড আমরা একটু আগে কি দেখলাম? যে এখানে তিনটে ঘটনা ঘটে, তাই তো? যে আমাদের তিনটা ঘটনা ঘটে, আমাদের কি হয় যখন আলো এসে পড়ে? তিনটে ঘটনা হয়, প্রতিফলন, প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। তাহলে এই ক্ষেত্রে কত অ্যামাউন্ট অফ লাইট, মানে টোটাল যতখানি লাইট এসেছে তার মধ্যে কতখানি এই প্রতিফলন হবে বা রিফ্লেকশন হবে, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে। তাহলে আলোর প্রতিফলন, কত পরিমাণ প্রতিফলন হবে, সেটা কিসের উপর নির্ভর করে? দুটো জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর কি? এই যে আলোক রশ্মিটা, সেটা কত অ্যাঙ্গেলে এসে পড়লো, সেটা কতখানি তির্যক ভাবে এসে পড়লো সেটার ওপর, ঠিক আছে? তাহলে এটা কিসের ওপর ডিপেন্ড করছে? একটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, যে কত অ্যাঙ্গেলে এসে এটা এসে পড়ছে, যে কতখানি তির্যক ভাবে এটা এসে পড়ছে, সেটার উপর নির্ভর করছে আলোর প্রতিফলন কত কম বা বেশি হবে। আর দ্বিতীয়ত কিসের উপর নির্ভর করে? দ্বিতীয়ত নির্ভর করে এই যে মাধ্যমগুলো আছে, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গিয়ে পড়ছে। এটা কি আমাদের বায়ু থেকে কাছে গিয়ে পড়ছে, নাকি বায়ু থেকে জলে গিয়ে পড়ছে? এই মাধ্যমের ওপর ডিপেন্ড করে। বুঝতে পারলে? ওকে, তাহলে আমাদের কি হয়? এটা এক নম্বর ডিপেন্ড করছে হচ্ছে কত কোণে এসে পড়ছে, আর দুই নম্বর ডিপেন্ড করছে যে মাধ্যমগুলো কি আছে। ওকে ওকে, হ্যালো হ্যালো। আচ্ছা, সৌভিক জাস্ট এখনই জয়েন করে ক্লাসে চলে এসছো নাকি? হ্যালো সৌভিক। সৌভিক কেমন আছো? এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে হলো আমাদের আলোর প্রতিফলনের কনসেপ্টটা কি। এবার এই যে এই আলোর প্রতিফলন সম্পর্কে আমরা বুঝলাম, এই আলোর প্রতিফলন সম্পর্কে যে আমরা বুঝলাম, আলোর প্রতিফলন সংক্রান্ত আমাদের কয়েকটা বেসিক টার্ম শিখতে হবে। সেই টার্মগুলো কি কি? এক নম্বর, দেখো এই যে এই আলোক রশ্মিটা, আমি এটার নাম দিচ্ছি এ ও। এটা কি হলো? এটা এসে আপতিত হলো, এটা এক মাধ্যম থেকে যেতে যেতে আরেকটা মাধ্যমের বিভেদ তলে পড়লো। তাহলে এ ও, এ ওটাকে আমরা কি বলবো? এ ওটাকে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। ওকে, আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। ওকে, আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। এবার প্রতিফলিত হয়ে কে যাচ্ছে? যাচ্ছে হলো এই যে ও বি, প্রতিফলিত হয়ে ও বি চলে যাচ্ছে। তাহলে ও বিটা কি হয়ে যাবে? ও বি হয়ে যাবে হচ্ছে আমাদের কি? এটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্টেড রে বা আমাদের প্রতিফলিত রশ্মি। ওকে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। ওকে, আচ্ছা নেক্সট কি? নেক্সট কি? নেক্সট 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 হচ্ছে আমাদের, দেখো, হ্যাঁ এই যে কে বললো বুঝতে পারিনি? হ্যাঁ সৌভিক, আমি ভালো আছি স্যার, আরেকবার বলুন। অন্বেষা, তাই তো? এই যে অন্বেষা, দেখো কি হচ্ছে, আমাদের যে প্রতিফলনটা হচ্ছে, তো কতখানি প্রতিফলন হবে, মানে প্রতিফলনের অ্যামাউন্টটা কতখানি হবে, সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, কত অ্যাঙ্গেলে এসে এটা পড়লো আর কোন মাধ্যম এখানে প্রেজেন্ট রয়েছে তার উপর। বুঝতে পারলে? এবার আমরা কয়েকটা বেসিক টার্ম শিখছি এই প্রতিফলন সংক্রান্ত। এক নম্বর কি? আপতিত রশ্মি, যেই আলোটা এসে পড়ছে সেটা কি? এও, ইনসিডেন্ট রে। নেক্সট কি? প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, সেটা হয়ে গেল ওবি। এবার নেক্সট কি? নেক্সট আমাদের যে এই ও বিন্দু, সেখানে ধরো আমি একটা লম্ব ড্র করলাম। ওকে, সেখানে আমি কি করলাম? সেখানে আমি একটা লম্ব ড্র করলাম, সেখানে আমি একটা এই লম্ব ড্র করলাম, এটার নাম ধরো আমি দিয়ে দিচ্ছি ও এন। তাহলে ও এনটা কি? ও এন এটা হচ্ছে আমাদের নর্মাল, কিন্তু এখানে শুধু নর্মাল বলবে না, এটাকে আমরা অভিলম্ব তো বলছি, কিন্তু অভিলম্ব কোথায় পুরোটা মেনশন করবে, নর্মাল অ্যাট দা পয়েন্ট অফ অভিলম্ব। অভিলম্ব কোথায়? যেখানে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, আপতন বিন্দুতে অভিলম্ব।
কি আপতন বিন্দুতে অভিলম্ব, নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এন্ড এই যে টার্মগুলো ঠিকঠাক করে লিখতে হবে, ঠিক আছে? এখানে কি লিখেছি? ইনসিডেন্ট রে, এখানে কি লিখলাম? ইনসিডেন্স। এটা কি? এটার নাম। আর এটা কি? এটা ঘটনাটা, তাই না? যে আমাদের পয়েন্ট অফ ইনসিডেন্সে নরমাল। ওকে, আমাদের কি এটা হচ্ছে আমাদের ইনসিডেন্সে নরমাল। ইয়েস ইয়েস, আই নো সৌভিক। ওকে, আচ্ছা, সৌভিকের সেম 3 তে ফিজিক্সে 32 আসছে, তাই তো? ওকে, তাহলে রিস্টার্ট ব্যাচ কাজে লেগেছে বলছো, তাই তো সৌভিক? গুড গুড গুড। চলো, 35 এর মধ্যে তুমি যদি 32 পাচ্ছ, ইট ইজ আ ভেরি গুড মার্কস। ওকে, চলো, অন্বেষার কেমন হয়েছিল এক্সাম? অন্বেষাও তো রিস্টার্টের স্টুডেন্ট। তাহলে ওএন কি হয়ে গেল? ওএন হয়ে গেল নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। নেক্সট, এবার দেখো এখানে একটা কোণ হচ্ছে, এই কোণটাকে আমরা নাম দিই আই দিয়ে। এখানে একটা কোণ হচ্ছে, এই কোণটাকে আমরা নাম দিই হচ্ছে আর দিয়ে। এই কোণগুলোকে আমরা কি বলবো? আইটা কি? আই হচ্ছে আমাদের, দেখো আই কি? আই কার কার মধ্যে কোণ? দেখো আই হচ্ছে এ ও মানে আপতিত রশ্মি, এবং ও এন মানে হচ্ছে অভিলম্ব, এদের মাঝখানের কোণ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আপতন কোণ। আপতন কোণ বা আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, এটাকে আমরা বলবো আপতন কোণ। সিমিলারলি প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে এন্ড অভিলম্ব, তাদের মাঝখানে যে কোণটা হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এই হচ্ছে কিছু বেসিক, কি এই হচ্ছে কিছু বেসিক আমাদের টার্মিনোলজি অ্যাবাউট রিফ্লেকশন অফ লাইট। বলো, বুঝতে পারলে? ওকে, আচ্ছা, অন্বেষার 27 আসছে নাকি ফিজিক্সে সেম 3 তে? গুড গুড। চলো, তো 27ও ভালো নাম্বার। চলো, এতখানি বুঝে গেছো সবাই? অ্যাঙ্গেল এ ও এন আপতন কোণ। ইয়েস, তামান্না, অ্যাঙ্গেল এ ও এন ইজ আপতন কোণ এন্ড অ্যাঙ্গেল বি ও এন এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। সেটাকে আমরা নাম কি দিয়ে দিয়েছি? আমি আই আর আর নাম দিয়ে দিয়েছি। বলো, এতখানি বুঝলে সবাই? সবার কাছে এতখানি ক্লিয়ার আছে? এতখানি সবার কাছে ক্লিয়ার আছে? बोलो बोलो, सबको समझ आता है? স্যার আপতন কোণের ইংলিশটা বলুন। আপতন কোণের ইংলিশ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। স্যার আমি নিউ, আমার ফিজিক্সে 21 হচ্ছে, আমি কি এখন থেকে পড়লে সেম 4-এ নিয়ার 30 পাবো? ইয়েস তন্ময়, 30 কেন? তুমি এখন থেকে ভালো করে পড়ো এন্ড টার্গেট রাখো 35 আউট অফ 35। ওকে, বুঝতে পারলে তন্ময়? এখন থেকে ভালো করে পড়ো, শুরু থেকে ভালো করে পড়ো এন্ড টার্গেট ফর 35। চলো, তাহলে আমরা আলোর প্রতিফলন জিনিসটা বুঝে গেলাম। এবার আলোর প্রতিফলন জিনিসটা যখন আমরা বুঝে গেলাম, এবার এখানে আমরা আলোর প্রতিফলন কি হয় সেটা বুঝলাম, আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু টার্মিনোলজি শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা কি? সেটা হচ্ছে লজ অফ রিফ্লেকশন। দেখো এই জিনিসগুলো তোমরা আগেও পড়েছো, তো সেই জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলো যাতে আমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারি। ওকে, কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। কিন্তু এই ছোট ছোট জিনিস এগুলো, তাই না? এগুলো তোমরা আগেও পড়েছো অনেকবার। লজ অফ রিফ্লেকশন, এটা ক্লাস 10-এ পড়েছো না? তো সেই লজের কোনো চেঞ্জ হয়নি, একই। প্রতিফলনের সূত্রাবলী। তো প্রতিফলনের দুটো সূত্র রয়েছে। কি কি? প্রথম যে সূত্র, সেই প্রথম সূত্রতে কি বলেছে? সেই প্রথম সূত্রতে বলেছে আমাদের আপতিত রশ্মি মানে কি? মানে হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে। আমাদের কি? আমাদের হচ্ছে প্রতিফলিত রশ্মি মানে রিফ্লেক্টেড রে এন্ড দ্য নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। দেখো তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ এক্সাম, ঠিক আছে? তোমাদের যদি লিখতে দিল যে আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো, তুমি কি লিখলে? তুমি লিখলে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে, নাম্বার কেটে দেবে। তুমি কি লিখবে? আমাদের প্রতিফলনের প্রথম সূত্র কি? যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং
আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। কি বলছি? নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। তোমাকে কিন্তু এটাই লিখতে হবে যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ওকে, তাহলে সেটা আমরা মেনশন করে দেবো, কারণ একটা জিনিস বোঝো, আমি অভিলম্ব তো কত এঁকে দেবো, তাই না? আমি অভিলম্ব তো অনেক এঁকে দেবো, কিন্তু আমরা কোন অভিলম্বটা নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি এই যে আপতন বিন্দুতে যে অভিলম্বটা এঁকেছি সেটা নিয়ে কথা বলছি, তাই না? তাহলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা তিনজনেই কি হবে? এরা তিনজনে একই প্লেনে থাকবে। তো এত বড়টা আমাকে কি লিখতে হবে এখানে? আমি এত বড়টা লিখছি না, আমি শর্টে লিখে দিচ্ছি যে আমাদের এও, এও কি? এও হচ্ছে আপতিত রশ্মি, আমাদের ওবি সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং ওএন এরা হচ্ছে নর্মাল। এরা কি থাকবে? এরা সবাই একই সমতলে থাকবে, তাই তো? এরা সবাই সেম প্লেনে থাকবে। এরা কি থাকবে? এরা একই সমতলে বা সেম প্লেনে থাকবে। ওকে, এরা সবাই কি হবে? এরা সবাই সেম প্লেনে বা একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্র কি বলেছে? প্রতিফলনের দ্বিতীয় সূত্র সেটা আমাদের বলেছে যে আমাদের যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আমাদের যে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেটা কি হবে? সেটা আমাদের যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে তার সাথে সমান হবে। সেটা কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সাথে সমান হবে। তাহলে আমাদের প্রতিফলনের সূত্রগুলো কি কি? যে আমাদের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, এবং আমাদের যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ তারা পরস্পর সমান হবে। ঠিক আছে? ওকে, বোঝা গেল? ওএন, ওএন হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ওকে অনিরুদ্ধ, ওএনটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ওকে, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। চলো, ক্লিয়ার সবার কাছে? লজ অফ রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের সূত্রাবলী। তাহলে আলোর প্রতিফলনের সূত্রাবলী যদি আমরা বুঝে যাই, নেক্সট আমরা কি ডিসকাস করব? নেক্সট আমরা এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের ফলে চ্যুতি বা ডেভিয়েশন অফ লাইট। আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে আলোর চ্যুতি। আলোর চ্যুতি কিসের জন্য? আলোর চ্যুতি হলো আমাদের প্রতিফলনের জন্য। আলোর চ্যুতি বা ডেভিয়েশন অফ লাইট। ওকে, ডেভিয়েশন অফ লাইট। এই যে আলোর চ্যুতি বা ডেভিয়েশন অফ লাইট, এটা কি জিনিস? আলোর চ্যুতি বা ডেভিয়েশন অফ লাইট এটা কি জিনিস? দেখো, আমাদের আলো সেটা ধরো একটা পার্টিকুলার পথে যাচ্ছিল। ওকে, আলো কি হচ্ছিল? একটা পার্টিকুলার পথে যাচ্ছিল। এবার একটা পার্টিকুলার পথে যেতে যেতে, ঠিক আছে, একটা পার্টিকুলার পথে যেতে যেতে যখন ওর রিফ্লেকশন হলো, তখন কি হলো? তখন ও ওর পথ থেকে সরে গেল, তাই না? তখন ওর পথ থেকে সরে গিয়ে অন্য একটা পথে চলতে শুরু করলো, ঠিক না? ভাবো, তোমরা যখন ক্লাস 10-এর পর, ক্লাস 10-এর পরীক্ষার পর যখন প্রথমে সায়েন্স নিয়েছিলে, তখন কি? তখন সবাই পুরো জোশে সেই সায়েন্স নিয়েছিলে। কিন্তু অনেকেই কি হয়? অনেকেই ক্লাস 11-এ একটু নতুন নতুন যখন ডানা গজায়, তখন ওরা যেই পথে শুরুতে চলবে ভেবেছিল ক্লাস 10-এর পর, ওরা অনেক সময় পথটা ভটকে যায়, অন্য পথে চলে যায়। তাহলে এই যে রিফ্লেকশনের ফলেও কি হচ্ছে? দেখো, রিফ্লেকশনের ফলেও আলো কি? আলো শুরুতে তো যাচ্ছিল কোথায়? আলো শুরুতে যাচ্ছিল হচ্ছে এখানে। যদি ওর রিফ্লেকশন না হতো তাহলে এইভাবে যেত, কিন্তু ও কি করেছে? ওর রিফ্লেকশন বা প্রতিফলনের ফলে কিছুটা ঘুরে গেছে, যে ওর পথটা থেকে সরে গেছে। তাহলে এই যে প্রতিফলনের ফলে আলো এক জায়গা থেকে, মানে যেই দিকে যাচ্ছিল সেই দিকে না গিয়ে অন্য পথে ঘুরে গেল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এক্ষেত্রে কি? এটাকে আমরা বলি হচ্ছে কি জিনিস? এটা আলোর চ্যুতি বা ডেভিয়েশন অফ লাইট। ওকে, আচ্ছা, প্রতীচি বলছে স্যার লজ অফ রিফ্লেকশনের সেকেন্ডটা একবার বলবেন। প্রতীচি, আমাদের লজ অফ রিফ্লেকশনের সেকেন্ডটা কি? সেটা বলেছে হচ্ছে আমাদের যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এই যে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই এন্ড আর, এরা কি হবে? এরা ইকুয়াল হবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আই ইকুয়াল টু আর হবে। ওকে, যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তাহলে এবার চ্যুতি আমরা কি বলছিলাম? যে তাহলে আলোর প্রতিফলনের ফলে আলোক রশ্মি নিজের পথ থেকে কতখানি সরে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা এই যে সরে যাচ্ছে এই ঘটনাটাকে বা এই যে আমাদের ফেনোমেনাটা,
এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আলোর চ্যুতি। তাহলে আলোর চ্যুতি কি দেখো, তাহলে এই আলো যাচ্ছিল, যদি রিফ্লেকশন না হতো তাহলে এই পথে যেত, কিন্তু রিফ্লেকশন হওয়ার ফলে এই পথে গেল। তাহলে এই পথ থেকে ও কি হলো, এই পথ থেকে ও ঘুরে গেল, তাই না? তাহলে এই পথ থেকে ও সরে গেল, এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর চ্যুতি। আলোর চ্যুতি কি শুধুমাত্র প্রতিফলনের জন্যই হয়? না, আরো বিভিন্ন কারণেই হতে পারে, ঠিক আছে? এখন আমরা প্রতিফলনের জন্য চ্যুতি কতখানি হচ্ছে সেটা ডিসকাস করছি। তাহলে প্রতিফলনের জন্য এইভাবে আলোর চ্যুতি হচ্ছে। এবার সরি, তো এবার আমরা কি করলাম, এবার এখানে আমরা আলোর চ্যুতি জিনিসটা কি হয় সেটা তো বুঝলাম, কিন্তু এই চ্যুতিটা কতখানি হলো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে? সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো যে এই দেখো কত কোণে ও ঘুরে গেল সেই কোণটা দিয়ে, এবং এই কোণটাকে আমরা ডেল্টা দিয়ে লিখে থাকি। ডেল্টাকে আমরা কি বলি, ডেল্টাকে আমরা বলি হচ্ছে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেল্টাকে আমরা কি বলি, ডেল্টাকে আমরা বলি হচ্ছে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, ডেল্টাকে আমরা কি বলি, ডেল্টাকে আমরা বলি হচ্ছে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, তাহলে এই ডেল্টা, এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা আলোর চ্যুতিটাকে রিপ্রেজেন্ট করে থাকবো, বা ডেভিয়েশন অফ লাইটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করব হচ্ছে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সাহায্যে। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেটা আমরা বের করব কি করে? দেখো আমি যদি এখানে নর্মালটা ড্র করি, তাহলে এটা হচ্ছে আমাদের আই অ্যাঙ্গেল, এটা হচ্ছে আর অ্যাঙ্গেল, তাই তো? দেখো যে আমি যদি একটু জুম করি, এটা হচ্ছে আমাদের আই অ্যাঙ্গেল, এটা হচ্ছে আর অ্যাঙ্গেল। এবার তুমি দেখো এই পুরোটা শুরুতে কি যাচ্ছিল, একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছিল। তাহলে একটা স্ট্রেট লাইনে টোটাল অ্যাঙ্গেল কত হয়? টোটাল অ্যাঙ্গেল হয় হচ্ছে 180 ডিগ্রি। একটা স্ট্রেট লাইন মানে কি, টোটাল অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এবার তার থেকে তুমি যদি এই ডেল্টা বের করতে চাও, তাহলে ডেল্টা ইকুয়াল টু কত হবে? দেখো ডেল্টা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। এই 180 ডিগ্রির থেকে তুমি যদি এই আই অ্যাঙ্গেলটা এন্ড এই আর অ্যাঙ্গেলটা এই দুটোকে যদি বাদ দিয়ে দাও, তাহলেই তুমি কি, তাহলেই তুমি ডেল্টা পেয়ে যাচ্ছ। কারণ দেখো আই প্লাস আর প্লাস ডেল্টা সেটাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 মাইনাস আই প্লাস আর। এবার তো তাহলে হয়ে গেল কাজ, তাই না? এবার তো তাহলে কাজ হয়ে গেল। তাহলে দেখো আই আর আর কি, আমরা আলোর প্রতিফলনের সূত্র থেকে জানি আই ইকুয়াল টু আর হয়। তাহলে তুমি কি লিখতে পারো, তাহলে তুমি লিখতে পারো তোমার যে ডেল্টা, সেই ডেল্টা ইকুয়াল টু কত, সেই ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i লিখতে পারো, বা 180 ডিগ্রি মাইনাস 2r লিখতে পারো। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আলোর চ্যুতি। ওকে, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের আলোর চ্যুতি। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই, কি কোয়েশ্চেন দিই, যে আমাদেরকে একটা কি বলেছে, আমাদেরকে বলেছে একটা আলোক রশ্মির কি হচ্ছে, প্রতিফলন হচ্ছে। ওকে, এবার আলোক রশ্মির প্রতিফলন যখন হচ্ছে, তখন এই যে আলোক রশ্মিটা সেটা এখানে এসে পড়েছে, এবং কত অ্যাঙ্গেলে এসে ইনসিডেন্ট হয়েছে, এটা ইনসিডেন্ট হয়েছে 47 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মির যখন প্রতিফলন হচ্ছে, তখন আমাদের চ্যুতি কোণের মানটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। চলো বের করো দেখি, যে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেটা কত হবে। তাহলে আমাদের কি হচ্ছে, আলোক রশ্মিটা এখানে এসে পড়ছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া হয়েছে 47 ডিগ্রি, এবং তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেটা কত হবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা কোণটাকে বুঝিয়েছে, ডেল্টা বুঝিয়েছে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টার মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। চলো সবাই করো, সবাই করার চেষ্টা করো যে ডেল্টার মান কত হবে। ডেল্টার মান কত হবে, চলো সবাই বের করার চেষ্টা করো। ওকে, অন্বেষা বলছে 86, অনিরুদ্ধ বলছে 86, প্রতীচি বলছে 94। ওকে, লেট আস সি। চলো মোটামুটি কয়েকজন বের করেছো দেখছি, তাহলে এবার আমি বের করার চেষ্টা করি। দেখো তাহলে আমাদের ডেল্টা সমান সমান কত হয়, ডেল্টা সমান সমান হয় হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i বা 2r, একটা লিখলেই হলো। তাহলে আমার এখানে কি প্রয়োজন, আমার হয় আই চাই
বা আর চাই, কিন্তু আমার কাছে না তো আই আছে না তো আর আছে, আমার কাছে এই অ্যাঙ্গেলটা দিয়ে রেখেছে, এটা বলেছে 47 ডিগ্রি। তাহলে আমি যদি আই বের করতে চাই, এটা কি, এটা তো অভিলম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আই। তাহলে আই কি করে বের করব, আই আমরা বের করতে পারবো তাহলে 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি মানে কত আসবে, 90 মাইনাস 47 মানে আমরা পেয়ে যাবো হচ্ছে 43 ডিগ্রি। তাহলে আমাদের আই কত আসলো, আই আসলো হচ্ছে 43। কেউ যদি আই এর জায়গায় 47 বসিয়ে থাকো সেটা কিন্তু ভুল, কারণ আই মানে কি, এই কোণটা কি আই হয়, আই তো হয় হচ্ছে এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে কত কোণ তৈরি করে সেটা হচ্ছে আই। তাহলে আই আসলো 43 ডিগ্রি। তাহলে এখানে বসাও, এখানে যদি আমি বসাই তাহলে কত আসছে 180 মাইনাস 2 ইন্টু 43 ডিগ্রি, তাহলে আমাদের 86 বাদ দেবো, তাহলে আমাদের 86 বাদ দিলে 94 থাকবে, তাই না? তাহলে 94 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। তাহলে কারা কারা এক্ষেত্রে ঠিক উত্তর দিয়েছে, প্রতীচি ঠিক উত্তর দিয়েছে, স্নেহা ঠিক উত্তর দিয়েছে, আর কে ঠিক উত্তর দিয়েছে, প্রজ্ঞা ঠিক উত্তর দিয়েছে। আচ্ছা চলো, তাহলে নাসরিন 90 ডিগ্রি তো কি করে হবে, ভুল হয়ে গেল। স্বাগতা, শৈলেন, তোমাদের কিন্তু ভুল হয়ে গেল, ঠিক আছে, শোভা ভুল হয়ে গেল। ওকে চলো, যাই হোক, ভুল হোক কিন্তু শিখেছো তো, বুঝতে পেরেছো সবাই? তাহলে এই ক্ষেত্রে আমাদের আলোক রশ্মি কত হচ্ছে, ঠিক আছে, প্রথম দিন ভুল হলে কোনো ব্যাপার না, আস্তে আস্তেই শিখে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের চ্যুতি কোণ কত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 94 ডিগ্রি। আচ্ছা, এটা যদি সবাই বুঝে যাও, আরেকটা কোয়েশ্চেন দেওয়া যাক তাহলে। ধরো নাও আমাদের কাছে এই একটা বিভেদ তল আছে, ওকে, এন্ড এখানে এই একটা আলোক রশ্মি এসে আপতিত, আরে আলোক রশ্মি এসে আপতিতই হতে পারছে না, এই একটা আলোক রশ্মি এসে আপতিত হলো। ওকে, এই একটা আলোক রশ্মি এসে আপতিত হলো। তাহলে এই একটা আলোক রশ্মি যদি এসে আপতিত হয়, তাহলে এই ক্ষেত্রে তোমাকে ডেল্টার মান কত হবে সেটা বের করতে বলেছে। এই ক্ষেত্রে ডেল্টার মান কত হবে সেটা বের করতে বলেছে, চলো বের করো। এই ক্ষেত্রে ডেল্টার মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, চলো জলদি সে বের করো। ওকে, স্নেহা বলছে 0, তন্ময় বলছে 0, প্রগতি বলছে 180। ওকে, তন্ময় বলছে 0, অনিরুদ্ধ 0 বলছে। হ্যাঁ হ্যাঁ, তন্ময় একবার লিখলেই তো দেখতে পাবো কতবার লিখে দিয়েছে ও। বাকিরা বলো, বাকিরা। আর অনেকে কিন্তু চুপচাপ বসে বসে ক্লাস করো, তো সেই ক্ষেত্রে চুপচাপ ক্লাস করাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো রকম কোথাও যদি ডাউট হয় তোমরা কমেন্ট করে কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে, শোভা বলছে 180, প্রতীচি বলছে 180। ওকে চলো চেক করা যাক। দেখো, এই যে এই আপতনটা, এটা একটা স্পেশাল কেস, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের লম্ব আপতন। ওকে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে লম্ব আপতন বা আমাদের নর্মাল ইনসিডেন্স। এইভাবে যখন আপতিত হবে একটা আলোক রশ্মি, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। এবার এই লম্ব আপতনের ক্ষেত্রে কি হবে, লম্ব আপতনের ক্ষেত্রে যে আমাদের আই এবং আমাদের যে আর, সেটা তো অফকোর্স ইকুয়াল হবে, আলোর প্রতিফলনের সূত্র। কিন্তু এই দুটোর মান কত হয়, ম্যাক্সিমাম জন যেটা ভুল করে তারা নিয়ে নেয় হচ্ছে এটাকে 90 ডিগ্রি, কারণ ওরা দেখতে পাচ্ছে আরে 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু ভুল। তোমার কি, তোমার এখানে কিন্তু এই যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটাই কি হবে, দুটাই এই ক্ষেত্রে 0 ডিগ্রি হবে। কেন স্যার, কারণ আলোক রশ্মিটা এভাবে এসে পড়লো, তাহলে আপতন বিন্দু কোনটা, এটা, তাহলে এখানে যখন তুমি অভিলম্ব টানবে, অভিলম্বও তো এটাই হবে, তাহলে এই একটাই লাইন সে নিজের সাথে কত কোণ তৈরি করবে, 0। তাহলে এবার প্রতিফলন হয়ে আবার কি হবে, সেম পথেই চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই কিন্তু 0 আসবে লম্ব আপতনের ক্ষেত্রে। বা অনেকে নামটা শুনে গুলিয়ে ফেলে, ভাবে লম্ব আপতন, তাহলে আপতন কোণ বোধহয় 90 ডিগ্রি, না, লম্ব ভাবে এসে পড়ছে, আপতন কোণ কত, 0, প্রতিফলন কোণ কত, 0। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা কত হবে, খুব সিম্পল, 180 মাইনাস 2i, তার মানে হচ্ছে 180 ডিগ্রি হবে। কারণ দেখো, ডেভিয়েশন বা চ্যুতি মানে কি, যে কতখানি ও রাস্তায় ঘুরে গেল, তাহলে ভাবো যেই পথে যাচ্ছিল ঠিক উল্টো পথে চলে আসলো, তার মানে কি 180 ডিগ্রি ঘুরলো, তাই না? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে, এই ক্ষেত্রে চ্যুতি আসবে হচ্ছে 180 ডিগ্রি। এন্ড এই ক্ষেত্রে যারা যারা 0 বলছিলে, আনসার যারা যারা 0 বলছিলে, তারা কি এক্ষেত্রে বুঝতে পারলে ব্যাপারটা, আই এন্ড আর এর ব্যাপারটা?
তোমরা কি করেছো, তোমরা আই অ্যান্ড আর দুটোকেই 90 ডিগ্রি নিয়েছো, তাই না? এই যে স্বাগতা, তামান্না, তন্ময়, সবাই বুঝলে? তাহলে এই ক্ষেত্রে আই আর এগুলো কিন্তু 90 ডিগ্রি না, এগুলো কত, এগুলো হচ্ছে 0 ডিগ্রি। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা সেটা কত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। বলো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ওকে, চলো আজকের ক্লাসটা তো আমি তোমাদের জলপাইগুড়ি থেকে নিচ্ছি, আমাদের লেটস ইমপ্রুভের স্টুডিও থেকে। কিন্তু নেক্সট ক্লাসটা আমি হচ্ছে সোমবার দিন আইআইটি চলে যাবো আবার ফেরত, তো নেক্সট ক্লাসটা তোমাদেরকে হস্টেল থেকে নেব। চলো, স্যার অনেক ভুল হচ্ছে আমার, কোনো ব্যাপার না শৈলেন, প্রথম ক্লাস ভুল হতেই পারে, বুঝে গেছো তো? বুঝে নাও ব্যাপারগুলো, ওকে? নেক্সট যখন মানে এই যে শিখছো বুঝছো ব্যাপারগুলো, ঠিক আছে, তো সেটাকে শেখার চেষ্টা করো। মানে ব্যাপারটা কি বলতো, তোমরা যখন আজকে প্রথমবারের জন্য আমাদের কাছে পড়তে এসছো, একটা নতুন জিনিস যখন আমরা পড়াচ্ছি, তোমরা এখানে পড়তে এসছো, শিখতে এসছো, স্বাভাবিকভাবে যে তোমরা কেউই এটার মাস্টার নয়, তাই না? তাহলে প্রথম দিন ভুল হতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে সেই ভুলগুলো পরে যাতে রিপিট না হয় সেটার ব্যবস্থা করতে হবে, এবং শুরু থেকে প্রত্যেকটা জিনিস ভালো করে শিখতে শিখতে যেতে হবে, অ্যান্ড যেভাবে বলবো সেইভাবে মেনে মেনে প্র্যাকটিস করে যেতে হবে। অ্যান্ড উইথ টাইম দেখবে তোমার আর ভুল হবে না, অ্যান্ড আস্তে আস্তে তুমিও এই জিনিসগুলো খুব ভালো করে পারতে শুরু করবে। ওকে, চলো তাহলে এটা আই গেস সবার কাছে ক্লিয়ার। नेक्स्ट नेक्स्ट चलते हैं दोस्तों। नेक्स्ट क्या है हमारे पास? नेक्स्ट हमारे पास जो होना चाहिए, इस पे हम नहीं आना चाहता है, हम तुम्हें कुछ और पढ़ना चाहता है। আচ্ছা, নেক্সট এবার যেটা আমরা করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের টাইপস অফ রিফ্লেকশন। ওকে, রিফ্লেকশন বা প্রতিফলনের প্রকারভেদ। ওকে, আমাদের প্রতিফলনের প্রকারভেদ সম্পর্কে আমরা পড়ব। তো এক্ষেত্রে টাইপস অফ রিফ্লেকশন যদি আমরা দেখি, তাহলে আমাদের দুই রকমের প্রতিফলন হয়। কি কি? এক নাম্বার হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। আর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন বা আমাদের ইররেগুলার রিফ্লেকশন। তাহলে আমাদের দুই রকমের রিফ্লেকশন হবে, একটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, আরেকটা হবে হচ্ছে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন বা ইররেগুলার রিফ্লেকশন। এবার এই যে আমাদের নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, এই দুটো জিনিস কি হয় সবার প্রথমে চলো আমরা বুঝি। তাহলে সবার প্রথমে আমরা কি নিয়ে ডিসকাস করছি? সবার প্রথমে আমরা ডিসকাস করছি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন নিয়ে। এবার এই রেগুলার রিফ্লেকশনটা কি? দেখো মাথায় রাখবে, রেগুলার রিফ্লেকশন সেটা সব সময় কোথায় হবে? রেগুলার রিফ্লেকশন সব সময় একটা স্মুথ সারফেসে হবে, ঠিক আছে? রেগুলার রিফ্লেকশন সব সময় কোথায় হবে? এটা হবে হচ্ছে একটা স্মুথ সারফেসে। ওকে, আমাদের নিয়মিত প্রতিফলন কোথায় হয়? নিয়মিত প্রতিফলন একটা স্মুথ সারফেস বা মসৃণ তলের মধ্যে হয়ে থাকে। এবার নিয়মিত প্রতিফলন জিনিসটা কি? ধরো কিছু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে একটা তলের উপর আপতিত হলো। ওকে, কিছু সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে একটা তলের উপর আপতিত হলো। এবার তারা এই তল থেকে যখন প্রতিফলিত হচ্ছে, প্রতিফলনের পরে যে আমাদের প্রতিফলিত রশ্মিগুলো তারাও যদি একে অপরের সাথে সমান্তরাল থাকে, তাহলে এই রকমের যে প্রতিফলন তাকে আমরা কি বলি? তাকে আমরা নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন বলে থাকি। তাহলে হোয়াট ইজ রেগুলার রিফ্লেকশন? আমাদের যদি কতগুলো প্যারালাল লাইট রে এসে কোনো একটা সারফেসের উপর ইনসিডেন্ট হয়, এন্ড আফটার রিফ্লেকশন আমাদের যে রিফ্লেক্টেড রেগুলো সেগুলো যদি প্যারালাল থাকে, তাহলে এই রকমের যে রিফ্লেকশন সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি নিয়মিত প্রতিফলন বা আমাদের রেগুলার রিফ্লেকশন। এন্ড এই রেগুলার রিফ্লেকশন কোথায় হয়? মাথায় রাখতে হবে, এটা একটা স্মুথ সারফেসে হয়। স্যার স্মুথ সারফেস মানে কি? যে এক্সাম্পল, স্যার আমাদের এই যে বোর্ডের সারফেসটা, এটা কি স্মুথ সারফেস? না, এটা তোমার খালি চোখে দেখে স্মুথ সারফেস মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু স্মুথ সারফেস না। ওকে, তুমি যদি তোমার বইয়ের পৃষ্ঠাগুলো দেখো, সেটা তোমার হয়তো খালি চোখে দেখে স্মুথ সারফেস মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু সেটা স্মুথ সারফেস না। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের স্মুথ সারফেসের ক্ষেত্রে এই আমাদের রেগুলার রিফ্লেকশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, এন্ড ম্যাক্সিমাম জায়গায়
ধরে নাও কি হয় আমাদের এই ক্ষেত্রে রেগুলার বিক্ষিপ্ত প্রতিফলন বা ইররেগুলার রিফ্লেকশনই হয়ে থাকে। কারণ কি ম্যাক্সিমাম যে সারফেসগুলো আমরা পাচ্ছি সবই কিন্তু এক্ষেত্রে অমসৃণ, এবং এই বিক্ষিপ্ত প্রতিফলন হয় জন্যই কোনো একটা বস্তুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রপারলি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিক্ষিপ্ত প্রতিফলন সেটা কি হবে? বিক্ষিপ্ত প্রতিফলন এটা বুঝতে পারছো কোনো একটা অমসৃণ সারফেসের মধ্যে হয়। তাহলে এই ধরো কোনো একটা অমসৃণ সারফেস, এত বড় বড় ঢেউ থাকতে হবে কি? আরে না, আমি তোমাদের বোঝানোর জন্য বড় বড় ঢেউ এঁকেছি, ঠিক আছে? একদম ছোট ছোট অমসৃণতা থাকলেও হবে। তো ধরে নাও কতগুলো আমাদের প্যারালাল লাইট রে এসে আপতিত হলো। ওকে, তাহলে এই একটা লাইট রে এসে আপতিত হয়েছে, এই একটা লাইট রে এসে আপতিত হয়েছে, এই একটা লাইট রে এসে আপতিত হয়েছে, খুব ভালো করে বুঝবে। ওকে, এবার প্রতিফলনের পর কি হচ্ছে? প্রতিফলনের পর এই আমাদের একটা আলোক রশ্মি গেল, আমাদের আলোক রশ্মি গেল। ওকে, তো দেখো এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি। তো আমাদের যে প্রতিফলিত রশ্মিগুলো দেখো, আমাদের আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু সমান্তরাল নয়। ওকে, আমাদের স্যার সিনেমার পর্দাতে নিয়মিত সারফেস হয় নাকি ইররেগুলার রিফ্লেকশন হয়? তন্ময় ইররেগুলার রিফ্লেকশন হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের এই যে আলোক রশ্মিগুলো যে এসে পড়লো, তারা আপতিত রশ্মিগুলো সমান্তরাল ছিল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো এক একটা এক এক দিকে চলে গেল। ওকে, তাহলে এই ক্ষেত্রে এক একটা যেহেতু এক এক দিকে চলে যাচ্ছে, তার মানে কি প্রতিফলিত রশ্মিগুলো আর সমান্তরাল নেই। তাহলে এই রকমের যে রিফ্লেকশন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা ইররেগুলার রিফ্লেকশন। এবার এখানে এই দুটো জিনিস তো বেসিক জিনিস, বাচ্চাদের জিনিস, বুঝে গেলে তোমরা যে আমাদের যদি আপতিত রশ্মিগুলো সমান্তরাল থাকে এবং প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিফলনটা হচ্ছে সেটাকে আমরা নিয়মিত প্রতিফলন বলছি, এটা স্মুথ সারফেস হয়। এন্ড আমাদের ম্যাক্সিমাম জায়গায় বিক্ষিপ্ত প্রতিফলন বা ইররেগুলার রিফ্লেকশন হয়। এটা আমরা কখন বলি? যদি কতগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে আপতিত হয় কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তাহলে সেটাকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলছি। এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই দুই রকমের প্রতিফলন, ঠিক আছে, এই দুই রকমের প্রতিফলনের মধ্যে কোনটা আলোর প্রতিফলনের সূত্রাবলী মেনে চলে আর কোনটা আলোর প্রতিফলনের সূত্রাবলী মেনে চলে না? ওকে স্যার, তাহলে রেগুলার রিফ্লেকশনে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারে। আমরা প্রতিবিম্ব পড়ার সময় এই জিনিসগুলো বুঝবো, ঠিক আছে? তার না আস্তে আস্তে। ওকে, কিছু জিনিস পরের জন্য ছেড়ে দাও। ওকে, আস্তে আস্তে দেখবে তুমি এটা একটা মানে লজিকে পৌঁছাতে পারবে, তখন আরো সুবিধা হবে বুঝতে। চলো, এখন তোমরা আমাকে বলো যে আমাদের এই যে দুই রকমের প্রতিফলন সম্পর্কে আমরা পড়লাম, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, রেগুলার এন্ড ইররেগুলার রিফ্লেকশন, এর মধ্যে থেকে কোনটা কি হয়? এর মধ্যে থেকে কোনটা আলোর প্রতিফলনের সূত্রগুলো মেনে চলে আর কোনটা আলোর প্রতিফলনের সূত্র মানে না? ওকে, এর মধ্যে থেকে কোনটা লজ অফ রিফ্লেকশন মেনে চলে এন্ড কোনটা লজ অফ রিফ্লেকশন মানে না? চলো চলো চলো, সবাই উত্তর করো যারা যারা ক্লাসে আছো। ওকে, তো তন্ময় বলছে রেগুলার রিফ্লেকশন মেনে চলে। ওকে, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? কি সবাইকে উত্তর করতে হবে তো? আচ্ছা, প্রতীচি বলছে বিক্ষিপ্ত প্রতিফলন মেনে চলে। আচ্ছা, সৌভিক বলছে বিক্ষিপ্তটা মানে না। ওকে, তন্ময় বলছে বিক্ষিপ্তটা মানে না, অন্বেষা বলছে ইররেগুলারটা মানে। ওকে, তামান্না বলছে ইররেগুলারটা মেনে চলে, নাসরিন বলছে নিয়মিত প্রতিফলন মানবে। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেক জনের উত্তর আমরা পেয়েছি। তো যে যেটাই উত্তর দিয়েছো তোমরা সবাই এই ক্ষেত্রে রং। কেন? খুব সিম্পল জিনিস দেখো, আমি তোমাদের সঙ্গে ট্রিক করলাম আর তোমরা ট্রিকে ফেসে গেলে। মাথায় রাখো আমরা কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি রিফ্লেকশন নিয়ে। লস গুলো কিসের? রিফ্লেকশনের ল। আমাদের যে লস সেগুলো কিসের সূত্র? প্রতিফলনের সূত্র। প্রতিফলন যেরকম ইচ্ছা হোক, প্রতিফলনের সূত্র মানবে। নিয়মিত প্রতিফলন ও প্রতিফলনের সূত্র মেনে চলে, বিক্ষিপ্ত প্রতিফলন ও প্রতিফলনের সূত্র মেনে চলে। যদি প্রতিফলন হয় সে প্রতিফলনের সূত্র মানবে। ঠিক আছে, দেখো না সিম্পল। এই ক্ষেত্রে আমি যদি দেখি, এই ক্ষেত্রে আমি যদি নর্মাল গুলো ড্র করতাম, ঠিক আছে, আমি যদি এই ক্ষেত্রে নর্মাল গুলো ড্র করতাম, দেখো এই ক্ষেত্রে নর্মালটা কি হতো?
এই ক্ষেত্রে নর্মাল গুলো প্যারালাল আসতো, তাই না? তার ফলে আমাদের এই যে আই আর একই হচ্ছে। কিন্তু এখানে যেহেতু সারফেসটা ইররেগুলার, তাই দেখো কি হচ্ছে, এখানকার নর্মালটা এরকম হবে, এখানকার নর্মালটা এরকম হবে, এখানকার নর্মালটা এরকম হবে। তো নর্মাল গুলো বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমাদের প্রতিফলনের সূত্রাবলী আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর প্রত্যেক ক্ষেত্রেই মেনে চলবে। এবং এই যে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু অঙ্কিত অভিলম্ব, তারা প্রত্যেকবার কি থাকছে, একই প্লেনেই থাকছে। ওকে, বুঝলে? তাহলে কি হবে, যে যে কোনো রকমেরই প্রতিফলন হোক না কেন, আমাদের নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক, সবাই কি করবে, সবাই এই ক্ষেত্রে আমাদের যে আলোর প্রতিফলনের সূত্রগুলো তারা কি, তারা মেনে চলবে। ওকে, ক্লিয়ার? সবার মাথায় থাকবে। তাহলে এইরকম কোয়েশ্চেন যদি কোথাও ট্রিক করে, সেগুলো তো ফেসে যাবেন। কিসের সূত্রের কথা আমরা বলছি, রিফ্লেকশনের সূত্রের কথা বলছি। তাহলে যেরকমই রিফ্লেকশন হোক না কেন, সে কি, সে এই ক্ষেত্রে আমাদের যে রিফ্লেকশনের সূত্রগুলো সেগুলো মেনে চলবে। ওকে, সেটা নিয়মিত হোক বা বিক্ষিপ্ত হোক। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এবার এটা বুঝে যাওয়ার পর নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব বা ইমেজ। ওকে, নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব বা ইমেজ। এই যে প্রতিবিম্ব বা ইমেজ, সেটা কি হয়? এই প্রতিবিম্ব বা ইমেজ সেটা কখন কখন গঠিত হতে পারে? আলোর প্রতিফলনের ফলেও প্রতিবিম্ব গঠিত হতে পারে, আলোর প্রতিসরণের ফলেও প্রতিবিম্ব গঠিত হতে পারে। তাহলে আলোর এই যে প্রতিবিম্ব, সেটা কখন কখন গঠিত হচ্ছে? এটা দুটো কেসে গঠিত হচ্ছে। আমাদের আলোর প্রতিফলনের ফলেও গঠিত হচ্ছে, যদি রিফ্লেকশন হয় তাহলেও গঠিত হচ্ছে, অথবা যদি রিফ্র্যাকশন মানে প্রতিসরণ হয় তাহলেও আলোর মানে তাহলেও আমাদের এই যে বস্তুটা তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব কার হয়? প্রতিবিম্ব হয় হচ্ছে একটা বস্তুর। ওকে, তাহলে প্রতিবিম্ব কখন গঠিত হয়? যদি আলোর প্রতিফলন হয় তাহলেও প্রতিবিম্ব গঠিত হতে পারে, যদি আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন হয় তাহলেও প্রতিবিম্ব গঠিত হতে পারে। এবার এই যে প্রতিবিম্ব, সেটা আমরা কাকে বলছি? ধরো নাও আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এই একটা কোনো বস্তু আছে। ওকে, এই আমাদের কোনো একটা বস্তু আছে, ধরো নাও এই একটা মোমবাতি আছে, ঠিক আছে? এবার এখান থেকে আলোক রশ্মিগুলো যাবে। এবার সেই আলোক রশ্মিগুলোর কি হতে পারে? সেই আলোক রশ্মিগুলোর প্রতিফলন হতে পারে বা প্রতিসরণ হতে পারে। কি হয়েছে আমরা আপাতত মাথা ঘামাচ্ছি না। ওকে, আমি জাস্ট বলছি যে কখন হতে পারে। এখান থেকে যেই আলোক রশ্মিগুলো বেরোচ্ছে তার প্রতিফলন হতে পারে বা প্রতিসরণ হতে পারে। তো ধরো কোনো একটা কিছু হয়েছে, হওয়ার ফলে আমি এখানে ধরো একটা বক্স দিয়ে দিচ্ছি, এই বক্সে হয় আমাদের রিফ্লেকশন হয়েছে বা রিফ্র্যাকশন হয়েছে, কিছু একটা হয়েছে। এন্ড এটা হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই রিফ্লেকশন বা রিফ্র্যাকশন হওয়ার ফলে আমাদের যে রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি বা আমাদের রিফ্র্যাক্টেড রে মানে প্রতিসৃত রশ্মি, তারা গিয়ে কি হচ্ছে, তারা গিয়ে কোনো একটা বিন্দুতে ধরো মিলিত হচ্ছে, তারা গিয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, বা তারা এমন ভাবে দূরে সরে যাচ্ছে যে তাদেরকে পিছন দিকে এক্সটেন্ড করলে, এখানে একটু গন্ডগোল করলাম, যে প্রতিফলন বা প্রতিসরণের ফলে তারা এমন ভাবে দূরে সরে যাচ্ছে, ওকে, যে তাদেরকে পেছন দিকে এক্সটেন্ড করলে মনে হচ্ছে তারা যেন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে। তাহলে এই যে এই বিন্দুগুলো, এটা যদি একটা অবজেক্ট হয়, এখানে কি তৈরি হবে, এখানে তার ইমেজ তৈরি হবে। তাহলে এটাই কি, এটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি, কোনো একটা বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, বা যদি এমন মনে হয় যে কোনো একটা বিন্দু থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে, তাহলে সেই যে বিন্দু, সেখানে কি হয়, সেখানে প্রথম যে বস্তুটা ছিল তার প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্ব কখন গঠিত হচ্ছে? প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি আলোক রশ্মিগুচ্ছগুলো গিয়ে অন্য একটা বিন্দুতে মিলিত হচ্ছে বা মনে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে আগত হচ্ছে, তাহলে সেই যে দ্বিতীয় বিন্দুটা, সেখানে কি হচ্ছে, প্রথম যে বস্তুটা তার কি, তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এবার অনেকে বলবে স্যার এখানে আপনি এত বড় একটা বস্তু নিলেন, তার এইটুকু একটা বিন্দুতে কেন প্রতিবিম্ব হচ্ছে? আরে এখানে প্রত্যেকটা বিন্দুর এরকম আলাদা আলাদা করে প্রতিবিম্ব গঠিত হবে, তার ফলে পুরো বস্তুটারই প্রতিবিম্ব গঠিত হয়ে যাবে। বলো, বুঝতে পারলে? তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি হয় সেটা কি সবার কাছে ক্লিয়ার হলো? তাহলে প্রতিবিম্ব কখন কখন হতে পারে? প্রতিফলনের ফলে হতে পারে, প্রতিসরণের ফলে হতে পারে। প্রতিফলন বা প্রতিসরণের ফলে আলোক রশ্মিগুচ্ছ গিয়ে যদি অন্য কোনো একটা বিন্দুতে মিলিত হয়, বা যদি গিয়ে মনে হয় যে অন্য কোনো একটা বিন্দু থেকে আসছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা তাহলে বলবো হচ্ছে এক্ষেত্রে আলোর প্রতিফলন বা প্রতিসরণ যেটাই হচ্ছে তার ফলে গঠিত প্রতিবিম্ব বা ইমেজ। বলো, ক্লিয়ার? ইমেজ বা প্রতিবিম্ব কি সবার কাছে ক্লিয়ার হলো?
ইমেজ বা প্রতিবিম্ব কি সবাই বুঝেছে? একবার সবাই কনফার্ম করো কমেন্ট সেকশনে, তাহলে পরে আমি বুঝতে পারবো এবং সেই হিসেবে এগোতে পারবো, তাই না? কয়েকজন লিখেছো দেখলাম, বাকিরাও বলো যে সবাই বুঝলে কিনা। দেখো একটা জিনিস মাথায় রাখবে যে লেটস ইমপ্রুভে আমি অ্যান্ড আমাদের সমস্ত স্যার ম্যামরা এটা বিশ্বাস করি যে লাইক আমরা সবাই একসঙ্গে চলবো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আমরা সবাই একসঙ্গে ভালো করতে পারবো। এন্ড আমাদের নামটাও সেটাই দেখো যে লেটস ইমপ্রুভ। লেটস ইমপ্রুভ মানে কি? যে আমরা সবসময় ইমপ্রুভমেন্ট করতে থাকবো, আমরা সবসময় বেটারমেন্ট করতে থাকবো। তো সেই জন্য তোমরা যারা যারা ক্লাসে আছো, শুরুতেও আমি তোমাদের বললাম যে তোমরা ফিডব্যাক দিতে থাকবে, ঠিক আছে? কারণ কি বলতো যে আমরা যখন টিচিংও করছি আমরাও তো 100% পারফেক্ট নয়, তাই না? তো আমাদেরও সবার মানে প্রত্যেকটা মানুষেরই কি রয়েছে, প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু শেখার, কিছু কিছু বেটারমেন্ট করার জায়গা রয়েছে। তো সেই জন্য তোমরা রেগুলার ফিডব্যাক দিতে থাকলে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে আরো বেশি গাইড করতে পারবো। ওকে, চলো তাহলে সবাই বলছো এই জায়গাটা ক্লিয়ার আছে, তাই তো? তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, এই যে প্রতিবিম্ব সম্পর্কে আমরা শিখলাম, প্রতিবিম্ব আবার দুই রকমের হয়, ঠিক আছে? আমাদের যে ইমেজ সম্পর্কে আমরা শিখলাম, আমরা যে ইমেজ সম্পর্কে শিখলাম, সেই ইমেজ দুই রকমের হয়। একটা কি, একটা হচ্ছে আমাদের রিয়াল ইমেজ বা সদবিম্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব। আমাদের যে এই রিয়াল ইমেজ সেগুলো কোথায় কোথায় গঠিত হতে দেখা যায়? আমাদের যে কনকেভ বা আমাদের যে অবতল দর্পণ, কনকেভ মিরার, এখানে আমরা কি দেখতে পারি? এখানে আমরা রিয়াল ইমেজ দেখতে পারি। ভার্চুয়াল ইমেজ আমরা কোথায় দেখতে পারি? ভার্চুয়াল ইমেজ আমরা প্লেন মিরার বা সমতল দর্পণে দেখতে পারি। তো এরকম আরো এক্সাম্পল আছে, এখানে জাস্ট আমি একটা একটা এক্সাম্পল বললাম, ঠিক আছে? ওকে, যে আমাদের সদবিম্ব আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা অবতল দর্পণের মধ্যে সদবিম্ব দেখতে পারি। আমরা এই ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ কোথায় দেখতে পাচ্ছি? আমাদের যে সমতল দর্পণ মানে তোমাদের যে আয়না, সেই আয়নার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ক্ষেত্রে তোমরা ভার্চুয়াল ইমেজ দেখতে পাচ্ছ। এবার স্যার এই রিয়াল ইমেজ বা ভার্চুয়াল ইমেজ কাকে বলবো, কোনটাকে বলে? খুব সিম্পল ব্যাপার, একবারে বলবো, খুব মন দিয়ে শুনবে, একবারে বসে যাবে। দেখো আমরা কি দেখলাম, প্রতিবিম্ব কখন হচ্ছে? প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, তার ফলে দুটো ঘটনা ঘটতে পারে। হয় আলোক রশ্মিগুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, বা কি মনে হচ্ছে তারা একটা বিন্দু থেকে আসছে। তার মানে এখানে আলোক রশ্মিগুলো কি হচ্ছে, আমাদের এখানে আলোক রশ্মিগুলো সত্যি সত্যি মিট করেছে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের সিমস লাইক, যে আমাদের মনে হচ্ছে যে সিমস লাইক মিটিং, তাই না? যে আমাদের মনে হচ্ছে যেন মিট করেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে মিট করেনি। তাহলে যখন তারা অ্যাকচুয়ালিতে মিট করছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রিয়াল ইমেজ। আর যদি অ্যাকচুয়ালিতে মিট না করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। যদি অ্যাকচুয়ালি মিট করে সেটাকে আমরা বলবো হচ্ছে রিয়াল ইমেজ বা সদবিম্ব। যদি অ্যাকচুয়ালি মিট না করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। যদি অ্যাকচুয়ালি মিট না করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। চলো বলো, এতখানি সবাই বুঝলে? তাহলে আমাদের সদবিম্ব এবং অসৎ বিম্ব কি হচ্ছে? তাহলে সদবিম্ব কি? সদবিম্ব হচ্ছে আমাদের এক্ষেত্রে কি জিনিস? সদবিম্ব হচ্ছে আমাদের যখন আলোক রশ্মিগুলো সত্যি সত্যি গিয়ে মিলিত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে সদবিম্ব বা রিয়াল ইমেজ। আর যদি সত্যি সত্যি মিলিত না হয়, মনে হচ্ছে একটা বিন্দু থেকে আসছে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ওকে, রিয়াল ইমেজে বলছে কনভার্জিং রেস, ভার্চুয়াল ইমেজে বলছে ডাইভার্জিং রেস। একদম এক্স্যাক্টলি প্রোগ্রাম। ওকে, if there are converging rays and they are meeting at a point, then it will form a real image. Okay, and if the rays are diverging, diverging মানে কি? যারা ডাইভার্জিং বুঝছো না, ডাইভার্জিং মানে হচ্ছে এক জায়গা থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে। আমাদের আলোক রশ্মিগুলো যদি ডাইভার্জিং বা অপসারী রশ্মিগুচ্ছ হয় তাহলে কি মনে হবে? তারা একটা বিন্দু থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা এই দিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমি যদি পিছনে একটা পয়েন্টে আসি, সেখানে তো তারা গিয়ে মিট করছে না, জাস্ট মনে হচ্ছে ওখান থেকে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল ইমেজ ফর্ম হচ্ছে। ক্লিয়ার? আই গেস সবার কাছে ক্লিয়ার। তাহলে এবার সবার কাছে যদি ক্লিয়ার থাকে, মাথায় রাখবে এই যে রিয়াল ইমেজ, রিয়াল ইমেজকে কি আমরা চোখে দেখতে পারি? রিয়াল ইমেজকে আমরা কি দেখতে পারি? রিয়াল ইমেজকে আমরা কি চোখে দেখতে পারি? ক্যান উই সি রিয়াল ইমেজ? ক্যান উই সি ভার্চুয়াল ইমেজ? আমাদের রিয়াল ইমেজ বা সদবিম্ব সেটাকে কি আমরা চোখে দেখতে পারি?
ইয়েস, সৎ বিম্বকে চোখে দেখা যায়। ভার্চুয়াল ইমেজ সেটাকে কি চোখে দেখা যায়? ইয়েস, ভার্চুয়াল ইমেজকেও চোখে দেখা যায়। নেক্সট, আমাদের এক্ষেত্রে রিয়েল ইমেজ সেটাকে কি আমরা ক্যামেরাতে ধরতে পারবো? আমাদের যে রিয়েল ইমেজ সেটাকে কি আমরা ক্যামেরাতে ধরতে পারবো? বলো, রিয়েল ইমেজ সেটাকে কি আমরা ক্যামেরাতে ধরতে পারবো? পারবো, তাই তো? কিন্তু এখানে এখানে কিন্তু পারবো না। হ্যাঁ, এখানে হয়তো অন্য কোনো মেকানিজম নিতে পারি, কিন্তু নর্মাল যে আমাদের ফটোগ্রাফিক প্লেট রেখে সেখানে কি আমরা ফটো তুলতে পারবো না? তার কারণ এটা তো অ্যাকচুয়ালিতে মিট করছেই না, তাহলে ফটোগ্রাফিক প্লেটটা রাখবো কোথায়? তার মানে বেসিক্যালি এখানে যেটা বলার কথা যে রিয়েল ইমেজ সেটাকে চাইলে আমরা একটা পর্দায় ফেলতে পারি, কিন্তু ভার্চুয়াল ইমেজ সেটাকে কি আমরা একটা পর্দায় ফেলতে পারবো না? কারণ যেই পয়েন্টটা সেখানে তো অ্যাকচুয়ালি আলোক রশ্মি নেই, তাই না? সরি। তাহলে এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংক্রান্ত কিছু বিষয়, যে আমাদের সৎবিম্ব এবং অসৎবিম্ব। এবার এতটুকু বুঝে গেলে নেক্সট এবার যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা কি? সেটা হচ্ছে আমাদের সমতল দর্পণের প্রতিবিম্ব। এবার নেক্সট আমরা কি নিয়ে ডিসকাস করব? নেক্সট আমরা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব নিয়ে ডিসকাস করব, যে আমাদের একটা প্লেন মিররে কিভাবে ইমেজ ফর্ম হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এন্ড আজকের ক্লাসের এটাই লাস্ট টপিক হবে। ওকে, আজকে আমরা এই টপিকটা পড়ে আজকের ক্লাসটা এন্ড করব, যে সমতল দর্পণে প্রতিবিম্ব। তাহলে সমতল দর্পণে প্রতিবিম্ব নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সমতল দর্পণ কি তোমরা বুঝতেই পারছো, যে একটা দর্পণ যেটা কি থাকবে, যেটা আমাদের সমতল থাকবে, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের একটা এই ধরো আমাদের একটা সমতল দর্পণ রয়েছে। ওকে, আমাদের একটা সমতল দর্পণ রয়েছে। সমতল দর্পণে একটা সাইডে আমাদের কি করতে হবে? একটা সাইডে আমরা বার্নিশ করব। তোমরা যদি নর্মাল আয়নার এক্সাম্পল নাও, একটা সাইডে কালার করা থাকে আর একটা সাইডকে তোমরা আয়না হিসেবে ইউজ করো, তাই না? তো এই আমাদের একটা সমতল দর্পণ রয়েছে। এন্ড এই সমতল দর্পণটার একটা সাইডকে আমরা বার্নিশ করে দিয়েছি। ওকে, আরেকটা সাইড তাহলে কি হিসেবে কাজ করবে? আরেকটা সাইড তাহলে আমাদের আয়না হিসেবে কাজ করবে। এবার এখানে তুমি কি করেছো? এখানে তুমি কোনো একটা বস্তু রেখেছো, এই একটা অবজেক্ট রেখেছো। ওকে, এবার এই অবজেক্টটা থেকে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে? দেখো, এই অবজেক্টটা থেকে একটা আলোক রশ্মি এখানে এসে পড়বে, এই এখানে এসে পড়লো একটা আলোক রশ্মি। এবার একটা আলোক রশ্মি যখন এখানে এসে পড়লো, একটা আলোক রশ্মি যখন এখানে এসে পড়লো, এটা কিরকম আপতন হলো? লম্ব আপতন। তাহলে তোমরা জানো এটা কি হবে? এটা আবার সেম পথে প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে, তাই না? এটা সেম পথে প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাবে। এখান থেকে ভাবো আরো একটা আলোক রশ্মি এসে এখানে আপতিত হলো। ওকে, আরো একটা আলোক রশ্মি এসে এখানে আপতিত হলো, এন্ড এটা কি? এটা প্রতিফলিত হয়ে এইদিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এবার এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিগুলো কিরকম? এই প্রতিফলিত রশ্মিগুলো হচ্ছে আমাদের কি, আমাদের যে এই প্রতিফলিত রশ্মিগুলো তারা হচ্ছে ডাইভার্জিং রে। মানে কি? মানে এরা একটা একটা থেকে দূরে যাচ্ছে। দেখো, বুঝতে পারছো যে এই রশ্মিগুলো কিরকম? এরা হচ্ছে ডাইভার্জিং রে, এরা একটা একটা থেকে দূরে যাচ্ছে। তাহলে এরা যদি এক একটা ডাইভার্জিং রে হয়, এরা যদি একটা ডাইভার্জিং রে হয়, এরা কি মিট করবে? এরা কি সামনে গিয়ে মিট করবে? এরা যদি একটা ডাইভার্জিং রে হয়, এরা কি সামনে গিয়ে মিট করবে? এরা কি সামনে গিয়ে মিট করবে? এরা কি সামনে গিয়ে মিট করবে? মিট করতে পারবে না। তাহলে এদেরকে কখন মিট করবে? যদি আমি এদেরকে পেছনের দিকে এক্সটেন্ড করি, যদি এদেরকে আমি পেছনের দিকে এক্সটেন্ড করি, ওকে, তাহলে পরে কি হবে? তাহলে পরে এরা পেছনে গিয়ে এই একটা পয়েন্টে এসে কি হবে? এই একটা পয়েন্টে এসে এরা মিলিত হবে। ধরো এখানটায় মিলিত হচ্ছে। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে ইমেজ। তাহলে এখানে দেখো এই যে ইমেজটা ফর্ম হলো, সেটা কিরকম ইমেজ ফর্ম হলো? আমাদের একটা প্লেন মিররে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব গঠিত হলো, তাই তো? আমাদের একটা প্লেন মিররে কি হচ্ছে? প্লেন মিররের পিছনে আমাদের একটা ভার্চুয়াল ইমেজ বা একটা অসৎ বিম্ব গঠিত হচ্ছে। একটা প্লেন মিররে একটা ভার্চুয়াল ইমেজ বা একটা একটা অসৎ বিম্ব গঠিত হচ্ছে।
এবার এই যে অসৎ বিম্ব গঠিত হচ্ছে এর কিছু প্রপার্টি রয়েছে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি প্রপার্টি রয়েছে খুব ভালো করে বোঝো। হ্যাঁ, আমি একটা প্রুফ বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। যে এখানে এই অ্যাঙ্গেলটা ভাবো আই, এই অ্যাঙ্গেলটা তাহলে আর, এন্ড আমরা কি জানি আই ইকুয়াল টু আর। এবার তুমি যদি দেখো যে এটা কি, এটা হচ্ছে এই রেটা, এই যে আই ও, এটা ধর আমি এ পয়েন্ট বলছি, এটা বি পয়েন্ট বলছি, আই এ ও, এটার সাথে আমাদের এই যে বি, এটাকে ধর আমি পি বলে দিচ্ছি, এই বিপি, এই যে আমাদের এই লাইনটা, এই দুটো লাইন কি পরস্পর সমান্তরাল, মানে এই আই এ ও অ্যান্ড বিপি এরা পরস্পর সমান্তরাল। তাহলে এই যে আই বি এই লাইনটা, এটাকে আমি যদি কিউ নাম দিই, আই বি কিউ, এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে এখানে ছেদক, তাই না? তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে তুমি কোন অ্যাঙ্গেলটাকে ইকুয়াল বলতে পারবে? এই অ্যাঙ্গেলটার সঙ্গে তুমি এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল বলতে পারবে না। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল বলতে পারবে, এটা আর হয়ে যাবে। আবার দেখো এটার সাথে এটা প্যারালাল এন্ড এটা ছেদক, তাহলে তুমি বলতে পারবে এটা আই হয়ে যাবে। তার মানে আমি কি বলতে পারছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল, ঠিক না? তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি আসলো, এই দুটো অ্যাঙ্গেল আসলো হচ্ছে তোমার ইকুয়াল। ওকে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল আসে তাহলে এবার এখানে তোমাকে কি করতে হবে, তুমি যদি একটু ভালো করে নোটিস করো তুমি দেখতে পাবে এই যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা তারা কি হচ্ছে, তারা পরস্পর সর্বসম ত্রিভুজ হচ্ছে। তারা পরস্পর কি হচ্ছে, তারা পরস্পর সর্বসম ত্রিভুজ হচ্ছে। ওকে, তারা পরস্পর কি হচ্ছে, তারা পরস্পর সর্বসম ত্রিভুজ হচ্ছে। তাহলে কোন কোন ত্রিভুজটা, আমি যদি এই ক্ষেত্রে ত্রিভুজ নেই হচ্ছে, দেখো আমি ত্রিভুজ নিচ্ছি হচ্ছে এ আই বি, আরেকটা ত্রিভুজ কি নিচ্ছি, আরেকটা আমি ত্রিভুজ নিচ্ছি হচ্ছে ত্রিভুজ এ ও বি। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি ভালো করে নোটিস করি তাহলে আমি কি দেখতে পাবো, তাহলে আমি দেখতে পাবো যে এই ক্ষেত্রে আমাদের এবি, এবি সাইডটা কি, এবি সাইডটা কমন আছে, এবি সাইডটা কমন আছে। ওকে, আচ্ছা এবি সাইডটা যদি কমন থাকে নেক্সট আমরা আর কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের সর্বসমতার কি কি সূত্র আছে। তো এই ক্ষেত্রে আমি এই দুটোকে কমন দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেম। তাহলে এই প্রপার্টিটা যদি আমি ইউজ করি তাহলে এই তিনটে জিনিস যে আমরা দেখতে পেলাম, ঠিক আছে, একবার রিপিট করুন, করছি দাঁড়াও, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা যে আমি দেখতে পেলাম, তাহলে এটা থেকে আমি কি বলতে পারবো যে এই যে এই ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটো কি, এই ত্রিভুজ দুটো হচ্ছে আমাদের কি, এই ত্রিভুজ দুটো হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ, ঠিক না? এই দুটো ত্রিভুজ কি, এই দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ। তার কারণ কি দেখো, তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে, আচ্ছা অনেকের হয়তো এখানে একটু কনফিউজিং হয়েছে ব্যাপারটা, আমরা একদম ছোটবেলায় সর্বসম প্রুফ করতাম না, সেই প্রুফে ফেরত আসছি। ওকে, দেখো আমাদের কাছে এই একটা ট্রায়াঙ্গেল আছে এ ও বি, এই একটা ট্রায়াঙ্গেল আছে এ আই বি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আমরা আগেই প্রুফ করলাম প্রতিফলনের সূত্রগুলো ব্যবহার করে যে এটা আর এটা ইকুয়াল, তাহলে এটা আর এটা ইকুয়াল আছে। আবার এটা আর এটা প্যারালাল ছিল, তাহলে এটা আর এটা ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি এটা আর এটা ইকুয়াল হবে প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান, আর এই বাহুটা কম সাধারণ বাহু বা কমন সাইড, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি বলতে পারি, এই দুটো ট্রায়াঙ্গেল তাহলে সর্বসম হয়ে যাচ্ছে। এই দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ আই বি, সেটা কি হিসেবে হয়ে যাচ্ছে, সেটা আমাদের ট্রায়াঙ্গেল এ ও বি এর সাথে সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এদের অনুরূপ বাহু এ আই এবং এ ও তারা কি হবে, তারা পরস্পর ইকুয়াল হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে আমাদের দর্পণ থেকে বস্তুর দূরত্ব এও এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব এ আই তারা কি হয়, তারা পরস্পর ইকুয়াল হয়। বলো বুঝলে সবাই? তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে আমাদের সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা তো
অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ হচ্ছে সেটা আমরা বুঝে গেলাম। কিন্তু এই ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি যে আমাদের দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সেটা কি হবে, সেটা সেম হবে। এন্ড এই যে এই প্রুফটা করলাম, এই প্রুফটাও কিন্তু 2 মার্কসের জন্য আসে, ঠিক আছে? এই প্রুফটা যে আমরা করলাম, এই প্রুফটাও কিন্তু 2 মার্কসের জন্য আসে। তো প্রুফটাও কিন্তু লেখা প্র্যাকটিস করবে। প্রুফে কিছু নেই, জাস্ট ছবি আঁকবে, কোনটা কিভাবে হলো লিখবে, তারপরে এই সর্বসম প্রমাণ করবে। সর্বসম প্রমাণ হয়ে গেলে তুমি এখান থেকে অনুরূপ বাহুগুলো বা আমাদের সিমিলার সাইডগুলো তারা কি হয়ে যাচ্ছে, তারা পরস্পর ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? বলো বলো, তন্ময় রিপিট করতে বলেছিলে, বুঝলে? চলো, ক্লিয়ার সবার? ক্লিয়ার? জলদি সে বাতাও। এইটুকু যদি তাহলে সবার কাছে ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়বো। এই যখনই আমরা এটা জেনে গেলাম যে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হচ্ছে, তখন এখানে আমরা একটা জিনিস পড়বো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। ধরো সমতল দর্পণের সময় যদি পি রাখি, তাহলে এখানে এই পিটার মধ্যে ধরো আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি। ওকে, পিটার মধ্যে এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে আমি এক্স পয়েন্ট বলছি। এই একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি ওয়াই পয়েন্ট বলছি। এই একটা পয়েন্ট নিলাম, এটাকে জেড পয়েন্ট বলছি। এই একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি ডাব্লিউ পয়েন্ট বলছি। তাহলে এক্স পয়েন্টের প্রতিবিম্বটা কি হবে? সমদূরত্বে হবে। যতখানি ডিস্টেন্সে এ ছিল ততখানি দূরত্বে এই এক্স ড্যাশ হবে। জেড এর প্রতিবিম্বটা কি? জেডটা যত দূরে ছিল ঠিক তত দূরে হবে জেড ড্যাশ। ওয়াই এর প্রতিবিম্বটা কি? ওয়াই যত ডিস্টেন্সে ছিল তত ডিস্টেন্সে হবে ওয়াই ড্যাশ। সিমিলারলি ডাব্লিউর প্রতিবিম্বটাও কি? দর্পণ থেকে ডাব্লিউ যত দূরে ছিল তত দূরত্বে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি দেখো যে আমাদের যখন প্রতিবিম্বটা আমরা গঠন করছি, পি এর প্রতিবিম্বটা, হ্যাঁ একদম উল্টো দেখতে হবে, আমি হাতে এঁকেছি তাই হয়তো একটু বেঁকে গেছে, কিন্তু মানে বোঝো যে পি এর প্রতিবিম্বটা কি হলো, পাশাপাশি উল্টে গেল। তাহলে যখন সমতল দর্পণে একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেটা কি হয়, সেটা পাশাপাশি উল্টে যায়। যেরকম আমরা যখন আয়নায় দেখি আমাদের ডান হাতটা বাঁ হাত দেখায়, বাঁ হাতটা ডান হাত দেখায়, তাই না? তো পাশাপাশি এই যে উল্টে যাওয়ার ঘটনা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। তাহলে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন কি? সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের সময় সেটা পাশাপাশি উল্টে যাওয়ার যে ঘটনা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। এবার এই যে ল্যাটারাল ইনভার্সন হচ্ছে, তার কারণ অনেক সময় জানতে চায়, এন্ড অনেকে ল্যাটারাল ইনভার্সন তো পড়ে যায় কিন্তু তার কারণটাই বলতে পারে না। তার কারণ কিছুই না, ল্যাটারাল ইনভার্সনের কারণটা কি? যে আমাদের বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব পরস্পর সমান হয়। এটাই হচ্ছে ল্যাটারাল ইনভার্সনের কারণ। বলো, সবাই কি বুঝলে? ওকে, সর্বসমকে ইংলিশে কি বলে? কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট প্রগতি, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। চলো, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন আমরা বুঝতে পারলাম। তো আমাদের কাছে যদি ল্যাটারাল ইনভার্সন ক্লিয়ার থাকে, ইফ ইউ আর ক্লিয়ার উইথ দিস থিং, দেন আমরা ফাইনালি জাস্ট আরেকটা জিনিস পড়তে চাই। সেটা কি? সেটা হচ্ছে, তাহলে দেখো এখানে আমাদের দুই রকমের লেটার থাকবে। একটা থাকবে হচ্ছে সিমেট্রিক লেটার, সিমেট্রিক থাকবে। আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে নন সিমেট্রিক। স্যার সিমেট্রিক কোনগুলো হবে? আই গেস আমাকে বলার আর প্রয়োজন নেই, এতখানি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা নিজেই পারবে। সিমেট্রিক কোনগুলো? যাদের পার্শ্বীয় পরিবর্তন হবে না। আমি যদি এখানে এ লিখি, এর প্রতিবিম্ব এই তৈরি হবে। হ্যাঁ, তুমি টেকনিক্যাল লিখলে সেটা আলাদা ব্যাপার, আমি নর্মাল এ লেখার কথা বলছি। আর এই যে নর্মাল যদি এ লিখি, সেটার যে প্রতিবিম্ব সেটাও এ গঠিত হবে। আর তাহলে এগুলো কি? এগুলো হয়ে যাবে সিমেট্রিক। সিমেট্রিক তাহলে কে হয়ে যাবে? এ সিমেট্রিক হয়ে যাবে, ও সিমেট্রিক হয়ে যাবে, টি সিমেট্রিক হয়ে যাবে, এইচ সিমেট্রিক হয়ে যাবে, তাই না? তাহলে এগুলো সিমেট্রিক। নন সিমেট্রিক কোনগুলো? যাদের পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে, পি এর পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে, সি এর পার্শ্বীয় পরিবর্তন হবে, বি এর পার্শ্বীয় পরিবর্তন হবে, এগুলো কি হয়ে যাবে? এগুলো হয়ে যাবে হচ্ছে নন সিমেট্রিক। ওকে, তাহলে আই গেস এতখানি সবার কাছে ক্লিয়ার। এবার এতখানি যদি বুঝে যাও, জাস্ট একটা কোয়েশ্চেন অনেক সময় তোমাদের জানতে চেয়ে যায়, সেই জন্য একটা ফর্মুলা মাথায় রাখবে যে ধরো নাও আমাদের কাছে কি আছে, আমাদের কাছে দুটো সমতল দর্পণ আছে। ওকে, এই একটা সমতল দর্পণ, এই একটা সমতল দর্পণ। তারা কি আছে? তারা পরস্পরের সঙ্গে থিটা কোণে আছে। তাহলে তারা পরস্পরের সঙ্গে যদি থিটা কোণে থাকে, তাহলে এখানে
একটা বস্তুর অনেকগুলো প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এই ক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে 360/θ-1, এতগুলো প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, এতগুলো প্রতিবিম্ব কিন্তু এখানে গঠিত হবে। তাহলে আশা করছি সবার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। তাহলে বলো সবাই বুঝলে কি বুঝলে না? আজকের ক্লাসটা এতখানি থাকছে। এখানে আমরা তাহলে সমতল দর্পণ অবধি কমপ্লিট করলাম। আমরা তাহলে আজকে কি করলাম, আজকে আমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে সবার প্রথমে শিখলাম, এবং তোমরা যদি রিফ্লেকশন চ্যাপ্টারটা তোমাদের বইয়ে দেখো তো সেখানে আমরা সমতল দর্পণ অবধি কমপ্লিট করে নিলাম। নেক্সট দিন আমরা কোথা থেকে স্টার্ট করব, নেক্সট দিন আমরা গোলীয় দর্পণ থেকে আমাদের পড়া স্টার্ট করব। ওকে, নেক্সট দিন আমরা গোলীয় দর্পণ থেকে পড়া স্টার্ট করব। প্রতিটি বলছে এটা কি লিখেছো, আই লিখেছো? যদি আই মানে প্রতিটি তুমি যেইভাবে লিখেছো সেইভাবে লিখলে ওটা সিমেট্রিক্যাল। ওকে, তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন দিচ্ছে ওরা কিভাবে লিখেছে সেটার উপর দেখে বলে দেবে সিমেট্রিক্যাল কিনা, বুঝলে? মানে তুমি যেটা লিখেছো, তুমি দেখো নর্মালি এল এইভাবে লিখি আমরা, তুমি যেভাবে ওই টাইপ করলে আসে এল এইভাবে লিখেছো, যদি এইভাবে দিল তো সেই ক্ষেত্রে কিভাবে ওরা লিখেছে সেটার উপর বেস করে তুমি বলে দেবে সেটা সিমেট্রিক কি সিমেট্রিক না। ওকে, চলো, আই গেস সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, অ্যান্ড আমি চেষ্টা করবো যাতে রেগুলারলি তোমাদের ক্লাসগুলো ভালোই লাগে। ওকে, তো দেখো যেহেতু তোমরা আমাদের উপর ভরসা করে এসছো, শুরু থেকে শেষ অবধি অ্যাভেলেবেল থেকো, শুরু থেকে শেষ অবধি রেগুলারলি ক্লাসগুলো করো। ওকে, কারণ প্রথম দিন তো সবারই এনার্জি হাই থাকে, কিন্তু শেষ অবধি যে ধরে রাখতে পারবে সেই গিয়ে বেটার করতে পারবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমিও এফার্টস দিব, আমাদের অন্যান্য স্যার ম্যামরাও এফার্টস দেবে, তোমরাও এফার্টস দাও, অবশ্যই আমরা ভালো করতে পারবো। আর তোমাদের অনেকজনের থেকে আমরা একটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে স্যার আমাদের সকালে স্কুল থাকছে, আমাদের নর্মাল ব্যাচের যে রুটিনটা সেখানে আমরা প্রায় সব ক্লাসই সকালে ছিল, শুধু আমার ক্লাসগুলো বিকালে ছিল, কিন্তু তোমাদের অনেকজনের থেকে রিকোয়েস্ট এসছে, তো সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয়, দেখো আমরা সবসময় তোমাদের কথা মাথায় রাখি, তো সেই জন্য আমরা দুটো ক্লাস বিকালে শিফট করে দিয়েছি। তোমাদের ওয়েডনেসডেতে যে আমাদের কেমিস্ট্রি ক্লাসটা সকালে ছিল সেটা বিকালবেলা 5 PM হবে। ওকে, এখন অনেক কেউ আবার বলবে স্যার আমাদের জন্য সকালেই ভালো ছিল, কেন চেঞ্জ করলেন? সবারটা বুঝতে হবে, তাই না? ওকে, আমরা অনেকজনের থেকে রিকোয়েস্ট পেয়েছি যে স্যার আমাদের সকালবেলা সব ক্লাস হলে আমাদের একটু প্রবলেম হচ্ছে, অ্যান্ড স্বাভাবিকভাবে প্রায় সব ক্লাসই সকালে হচ্ছিল, তাই দুটো ক্লাস আমরা তোমাদের জন্য বিকালে শিফট করে দিয়েছি। ওয়েডনেসডে বিকালে কেমিস্ট্রি থাকবে 5 PM, আর তোমাদের যে স্যাটারডে সকালে যে ম্যাথমেটিক্স ক্লাসটা থাকার কথা সেটা তোমাদের স্যাটারডে সকালে না হয়ে ফ্রাইডে 8 PM হবে। ওকে, তো আই গেস তোমাদের এটাতে সুবিধা হবে। ওকে, আর বাকি ক্লাস অ্যাজ ইট ইজ থাকছে। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্যার আমার একটা অন্য প্রবলেম আছে, আমি টেলিগ্রাম অ্যাপে জয়েন হতে পারছি না। টেলিগ্রামের লিঙ্কটা তোমাদের এই ব্যাচ সেকশনে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো, ধন্যবাদ সবাইকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপনার ক্লাস। আমার নাম প্রজ্ঞা। ওকে ওকে ওকে, ইংলিশে স্পেলিং ঠিক আছে ঠিক আছে। ওকে প্রজ্ঞা, মনে থাকবে, চাপ নেই। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে, বাই বাই। সবাই ভালো করে পড়তে থাকো। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে সকালে। ওকে, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে সকালে, কারণ তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে 4th থেকে স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়াল রুটিন ওয়াইজ ক্লাস তোমাদের স্টার্ট হবে 6 থেকে, যেহেতু আমার যদি পরে যেতাম তাহলে পরে মাঝখানে একটা ক্লাস অফ হয়ে যেত, তো সেই জন্য আমি এক্সট্রা একটা ক্লাস নিয়ে নিলাম যাতে তোমাদের পড়াটা এগিয়ে থাকে। ওকে, চলো, বাই বাই।